আমরা আধুনিক বাংলা কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এবং সেই গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম পর্ব শেষ করেছি। সেই প্রথম পর্বে আমরা একটু বলে নিই কি আলোচনা করেছি। আধুনিকতা বলতে কি বুঝি, সাহিত্যে আধুনিকতা বিষয়টি কিভাবে এসেছে, বাংলা আধুনিক কবিতা বলতে কোন সময়কালের কবিতাগুলিকে বলা হবে সেটি নির্ধারণ করে দিয়েছেন আবু সঈদ আইয়ুব। আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলি কেমন ধরনের, আধুনিক কবিতার স্বরূপ কি ধরনের সেটি নির্ধারণ করে দিয়েছেন আধুনিক কালের একজন বিখ্যাত সম্পাদক, কবি, প্রবন্ধকার ও ঔপন্যাসিক বুদ্ধদেব বসু। আমরা সেই সংজ্ঞা এবং আধুনিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেই যুগ পরিবেশকে আমরা দেখিয়েছি। আমরা যে সালগুলিকে চিহ্নিত করেছি বা যে সমস্যাগুলিকে চিহ্নিত করেছি সেই সমস্যাগুলি আমাদের আধুনিক কবিতায় থাকবে। আধুনিক কবিতায় 43-এর দুর্ভিক্ষের তার ব্যাপক প্রভাব পড়বে। আধুনিক কালের কবিতায় দেশভাগজনিত সমস্যা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আধুনিক কালের কবিতায় হিন্দু মুসলমান দাঙ্গা, 1946-এর দাঙ্গা এবং তার পূর্ববর্তী 20 শতকের দ্বিতীয় দশকের হিন্দু মুসলমান দাঙ্গা, সেগুলি আধুনিক কালের কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। নকশাল আন্দোলন আধুনিক কালের কবিতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্বাস্তু সমস্যা, ভারত ছাড়ো আন্দোলন এবং সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্র নিয়ে আমরা কথা বলেছি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1922 সালে জার্মানির হিটলার, 1932 সালে ইতালির বেনিতো মুসোলিনি, তারা পৃথিবীর বুকে যে অরাজকতার সৃষ্টি করেছিল তারই চূড়ান্ত বিভীষিকাময় রূপ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধ চলেছিল 1945। এই সমস্ত আধুনিক কালের কবিতার মধ্যে থাকবে। কমিউনিস্ট আন্দোলন এবং শুধু বাহ্যিক ব্যাপার নয়, আমরা এই যুগের মানুষরা মননের দিক থেকে কতখানি শেষ হয়ে যাচ্ছি, এই যুগের মানুষেরা আমরা ভিতরে ভিতরে কি জায়গায় পৌঁছে যাচ্ছি, আমাদের কি মনুষ্যত্ব আছে না চলে যাচ্ছে, আমরা কি সেই আগেকার মানুষ আর রয়েছি, এই যে মননগত সমস্যা, তাহলে আত্মিক সমস্যা এবং বাহ্যিক সমস্যা, এই সমস্ত কিছু বিষয়বস্তু হবে আধুনিক কালের কবিতার বৈশিষ্ট্য। আমরা আগের দিন তোমাদেরকে বলেছিলেন যে বুদ্ধদেব বসুর আমি আধুনিক কালের কবিতার স্বরূপ সম্পর্কে তিনি যে কথা বলেছেন, আধুনিক বাংলা কবিতা তার 1953 খ্রিস্টাব্দে যে গ্রন্থটি বের হয়েছিল, সেই কথাটি সুন্দরভাবে, দারুণভাবে তুমি উপলব্ধি করবে। খুব সুন্দর কথা, খুব যুক্তিযুক্ত কথা। এই কথাগুলি যদি অনুধাবন করো তুমি, আধুনিক কালের কবিতার অনেকটাই ক্ষেত্র তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা আজকে যে আলোচনায় আসবো, অধ্যাপিকা দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কাব্য পরিচয় 1958 খ্রিস্টাব্দে তিনি যে গ্রন্থটি, মূল্যবান গ্রন্থটি বের করলেন, সেই গ্রন্থে তিনি আধুনিক কালের কবিতার ভাবগত এবং আঙ্গিক বা প্রকরণগত যে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করেছেন, সেই বৈশিষ্ট্যগুলি আমরা নিখুঁতভাবে আমরা বুঝে নেব। আমরা বৈশিষ্ট্যগুলি মুখস্থ করব শুধু নয়, আমরা বুঝে নেব। আমরা চলে আসি দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কাব্য পরিচয় 1958 খ্রিস্টাব্দে। সেই গ্রন্থের মধ্যে তিনি যে ভাবগত বৈশিষ্ট্য, আধুনিক কালের কবিতার ভাবগত যে 12টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেই 12টি বৈশিষ্ট্যকে আমরা যুক্তি সহকারে আমরা আমাদের মনন দিয়ে
আমরা আমাদের বোধ দিয়ে অনুধাবন করার চেষ্টা করব। 1 নম্বর বৈশিষ্ট্যে তিনি বলেছেন, আধুনিক নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত মানুষের মনকে গ্রাস করেছে। আধুনিক নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত। দেখো, কবিতা তো অনেক পড়ে, কবিতা তো কেউ ওই হাওয়ায় হাওয়ায় লিখে দিতে পারবে না। যিনি কবিতা লিখবেন তাকে সমাজকে দেখেই লিখতে হবে। তাহলে সমাজে যেটা ঘটছে সেইটাই তো সাহিত্যে তার প্রতিফলন ঘটবে। তাহলে আধুনিক যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত মানুষের মনকে গ্রাস করেছে। যন্ত্র সভ্যতা, বিজ্ঞানের নবনব আবিষ্কারের জন্য যন্ত্র সভ্যতার তার তো একটা প্রাধান্য থাকবেই এই যুগে, এটা খুব স্বাভাবিক। আমি নিশ্চয়ই দুর্গাপুর থেকে বর্ধমান গরুর গাড়িতে করে চেপে আমি যাব না। আমি বাসে বা ট্রেনে বা বাইকে একটা যন্ত্রের সাহায্যেই আমি যাব, এবং সেটা আমার সুবিধাও আছে। আমার তো জীবন একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে, একটা কালের মধ্যে আবদ্ধ। তাহলে গরুর গাড়ি করে দুর্গাপুর থেকে বর্ধমান যেতেই আমার যদি সেখানে 12 ঘন্টা লেগে গেল, সেই জায়গায় আমার জীবনে তো অনেকটা সময় মার খেয়ে গেল। তাহলে আমাকে যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে, বিজ্ঞানের নবনব আবিষ্কারের এগুলি চিহ্নায়ক আমরা বলতে পারি। তাহলে আধুনিক যান্ত্রিক সভ্যতা তো আমাদেরকে পিছিয়ে দেয়নি, আমাদেরকে এগিয়ে দিচ্ছে। আজকে করোনা পরিস্থিতিতে, লকডাউনের সময় তোমরা দেখতে পাচ্ছ স্মার্টফোন তোমার আছে বলেই তুমি আজকে শিক্ষাটা যতটুকু পারা যায় তুমি নিতে পারছো, তাহলে সেটাও তোমার বন্ধ হয়ে যেত। সেখানে তো আমার যে প্রাচীন যুগের আমার যে সাধারণ যে বিজ্ঞানকে বাদ দিয়ে যে মাধ্যমগুলি ছিল, সেই ঢেঁকিশাল, সেই আমাদের যাত্রার আসর বা লেটো গানের আসর এরা তো আমাকে হেল্প করতে পারছে না। আমাকে স্মার্টফোন মানে আধুনিক যন্ত্র আমাকে হেল্প করছে দারুণভাবে। তাহলে আধুনিক নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত মানুষের মননকে গ্রাস করেছে। তাহলে যন্ত্র সভ্যতা খারাপ নয়, আধুনিক বিজ্ঞানের এটি অবদান। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানো? সমস্যা হচ্ছে যে যন্ত্রকে আমরা যন্ত্রের জায়গায় রাখছি না। আমাদের সমস্যা এই জায়গাতেই। আমরা নগরকে নগরের জায়গায় রেখে আমরা আমাদেরকে আমাদের জায়গায় রাখতে পারছি না। অর্থাৎ আস্তে আস্তে আমিটা শেষ হয়ে যাচ্ছি। আমরা যদি যন্ত্রকে যন্ত্রের জায়গায় রাখতে পারতাম আর আমাকে আমার এই মননকে আমার জায়গায় রাখতে পারতাম, তাহলে যন্ত্রের সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝায়। তুমি যখন এই মোবাইলে ক্লাস করছো, এই ক্লাস তুমি করছো, এটা যন্ত্রের অবদান। কিন্তু রাত্রেবেলায় তুমি যখন ঘুমাচ্ছ, তোমার মাথার কাছে মোবাইলটা রাখা আছে, কারণ তুমি অযৌক্তিক এবং অপরিচিত জনের সঙ্গে তুমি ফেসবুক করতে করতে তোমার রাত 2টো বেজে গেল। তোমাকে ওই মোবাইল কিন্তু বলেনি যে তুমি তোমার যে মনন একে ঘুমের জন্য বিশ্রাম না দিয়ে তুমি আমাকে নিয়ে ফেসবুক করো। মোবাইল তোমাকে বলেনি। তুমি অ্যাকচুয়ালি ওই মোবাইলটাকে তুমি কি করে নিয়েছো? তোমার থেকেও বেশি প্রাধান্য দিয়ে দিয়েছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। যন্ত্রকে যদি আলাদা রেখে আমাকে যদি আলাদা রাখতে পারতাম, তাহলে আমাদের এই সর্বনাশটি হতো না।
তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার মা বলল হ্যাঁ রে আমি 7 দিন থাকবো না, তো তুই ভাই বাবা সবাই রান্না বান্না করে একটু খেয়ে নিস, 7 দিন আমি থাকবো না, আমি মামার বাড়িতে থাকবো 7 দিন। সমাসোক্ত অলঙ্কারে লিখে বলছি, তোমার মোবাইলটা বললো যে হ্যাঁ রে আমি 7 দিন থাকবো না, ওই নির্মাণ স্যারের বাড়িতে থাকবো। তোমাদেরকে আমি প্রশ্ন করছি, তোমরা আমাকে জানাবে যে দুটোর মধ্যে একটা চুজ করো। দেখো বুঝতে পারবে, খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে যে আধুনিক যান্ত্রিক সভ্য যন্ত্রের কোনো প্রাণ নেই। তুমি একটি প্রাণ মনন ধর্মী একটি মানুষ হয়ে তুমি যন্ত্রকে যদি যন্ত্রের জায়গায় না রেখে তুমি যদি তাকে তোমার ঘাড়ে চাপিয়ে নাও, তাহলে তোমার এই ঘাড়টা আস্তে আস্তে নেমে যাবে, স্বাভাবিক। তোমাকে দুটো অপশন দিয়েছি, তুমি দুটোর মধ্যে একটা চুজ করে নাও। তোমার মা 7 দিন মামা বাড়ি থাকলে চলে যাবে, না মোবাইলটা নির্মাণ স্যারের কাছে 7 দিন থাকলে হবে? কোনটা না থাকলেও হবে? এইটা তুমি এই যুগের একটি ছেলে বা মেয়ে যুক্তিতে কথা বলবে, ভাবের ঘরে কথা তো আমি নেব না। তুমি চাইবে তোমার মা 7 দিন মামার বাড়িতে থাক, একদম তোমার মা 7 দিন মামার বাড়িতে থাকলে কিচ্ছু অসুবিধা নেই, ওই মোবাইলটা 7 দিন নির্মাণ স্যারের বাড়িতে থাকবে, আমার জীবন চলবে না, এখানে তুমি শেষ হয়ে গেলে। এই যে একটা অত্যন্ত সাধারণ একটা সিম্পল একটা উদাহরণ দিলাম, এই পয়েন্টটি এইটি বোঝার জন্য যথেষ্ট। যন্ত্র খারাপ নয়, যন্ত্রকে ঘাড়ে চাপাচ্ছি আমরা। মনে রাখবে, আমার এই যে তোমার এই বাড়িতে দেখবে সেই একটি গল্প আছে, দেখবে যে তোমার বাড়িতে বাঁদর পুষেছে তুমি, তা বাঁদর আর তুমি তো এক নও, তুমি আর বাঁদর কি এক বটো? তা তুমি বাঁদর পুষেছো বাড়িতে, তো বাঁদর এখন তোমার বাড়িতে থাকে, সব তোমার সঙ্গে থাকে, সে গাছেও যায়। একদিন তুমি ঘুমাচ্ছ, তো বাঁদর তোমাকে পাখা করছে, বাঁদরটি তোমাকে পাখা করছে, তো ভালোই বটে, অসুবিধা কি আছে? বাঁদরকে একদম ঘুমাচ্ছ, সেখানেও যদি বাঁদরকে নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার পরিণতি কি হবে দেখো। এমন সময় বাঁদরটি দেখছে তোমার নাকে একটি মাছি বসেছে, তো সে মাছিটিকে সে মারার জন্যে মানে রেগে গেছে মাছিটিকে, বাঁদরটি যতই হোক সে তো বাঁদর, সে তো তুমি নয়। তুমি কিন্তু ভাবছো বাঁদরটা আমার মতোই, তাই হয়? সেই বাঁদরটি তোমার রুমের মধ্যে একটি কাঁটারি পড়েছিল, তার রাগ হয়ে গেছে, এবং সেই বাঁদরটি ওই কাঁটারিটিকে নিয়ে ওই মাছিটিকে আমার প্রভুর নাক থেকে সরাতে গিয়ে, প্রভুকে সে বড় ভালোবাসে, কিন্তু তার বুদ্ধি শুদ্ধি তার প্রভুর মতো নয়, সেই মাছিটিকে সে একদম পুরো ফালা করে দিল। মানে মাছি তো ফালা হলো না, প্রভুর ওই নাক মুখ সব কেটে চলে গেল। তা আমরা যন্ত্র নিয়েই বাঁদরামি করছি, ঠিক যেমন ওই প্রভু বাঁদরের সঙ্গে বাঁদরামি করলো, ওই জন্য ওর পরিণতি হলো আমরা যন্ত্রের সঙ্গে সেই বাঁদরামি করছি। আধুনিক নগর কেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত, এই যান্ত্রিক সভ্যতাটা বেশি নগর কেন্দ্রিকে আসে। এখন যে টাইমে দীপ্তি ত্রিপাঠী 1958 সালে লিখেছেন, এখন গ্রামগঞ্জে ব্যাপকভাবে ঢুকে গেছে। ফলে এই পয়েন্টটাকে আমি সংশোধন করে বলতে পারি যে আধুনিক গ্রাম্য এবং নগর কেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত মানুষের মননকে গ্রাস করেছে, গ্রামগুলোতে ঢুকে গেছে। গ্রামগুলো সেই সময় ছিল না যখন তিনি বৈশিষ্ট্য নিয়ে আসেন। আমি একটা অন্য উদাহরণ দিই, যন্ত্রকে কিভাবে গ্রাস করেছে। তোমাকে একটা গল্প বলি, তাহলে তোমার আরো ভালো লাগবে। একজন ব্যাংকের ম্যানেজার, প্রচুর টাকা বেতন, তিনি একটি দামি গাড়ি কিনেছেন।
মারুতি তিনি ব্রিজা গাড়ি কিনেছেন, নতুন গাড়ি, অফ হোয়াইট কালার। গাড়িটি ওই সকালে 11টা নাগাদ গাড়িটি বাড়ির সামনে নিয়ে এসছেন। তার বাড়ি, সুন্দর বাড়ি, দোতলা বাড়ি, সেই বাড়ির সামনে এনে রেখেছেন গাড়িটি। বাড়িতে তার স্ত্রী আছে, ছোট বাচ্চা আছে, সবই বলা আছে। স্ত্রী বাচ্চা স্নান করে রেডি হয়ে থাকবে এবং ওই ঠাকুর তলায় পুজো দিতে যাবেন। অনেকে নতুন গাড়ি কিনলে পুজো দিতে যায়। তো গাড়িটি সামনে দাঁড় করিয়ে বাড়িতে ঢুকে স্ত্রীকে বলছেন, চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। স্ত্রী বললেন, হ্যাঁ রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর হয়ে যাচ্ছি, ছেলেটাকে রেডি করে দিয়েছি। ঠিক আছে। মিনিট 10 পরে দেখছি যে বাচ্চাটা নেই, ছোট বাচ্চা, বাচ্চা নেই। ডাকছে, বাচ্চাকে ডাকছে, সে বাচ্চা, বাবু সোনা কই রে, বাবু সোনা কোথায় গেলি, বাবু সোনাকে খুঁজে পাচ্ছে না। তারপর বাইরে এসে দেখে কি বাবু সোনা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, মানে গাড়ির গায়েতে কি যেন করছে। বাবা কাছাকাছি গিয়ে দেখছে যে গাড়িটাকে পাথর দিয়ে দাগ দিচ্ছে। নতুন গাড়ি, চিন্তা করো তো একবার, গাড়িটাকে পাথর দিয়ে দাগ দিচ্ছে। ওই বাবার সঙ্গে সঙ্গে, মানে নতুন গাড়ি, ওই গাড়ির ছেলে একবারে দাগ দিয়ে তার 12টা বাজিয়ে দিয়েছে। সেই বাবা একদম সেই ছেলের হাতটাকে, সে পাথরটাকে নিয়ে সেই আর একটা পাথর উপর রেখে ওই আঙুলকে একদম দিয়েছে থেঁতলে, রিক গাড়িটা পুরো দাগ দিয়ে দিয়েছে গাড়ি। সে ছেলেকে তারপর হসপিটালে নিয়ে যেতে হলো। হসপিটালে বললো, ডাক্তার বলেছে যে আঙুলটা বাদ দিয়ে দিতে হবে, এমনভাবে আঙুলে আঘাত লেগেছে। বাবার তখন রাগ কমে গেছে, খারাপও লাগছে। ফিরে এসে দেখে কি গাড়ির গায়ে লেখা রয়েছে, পাপা আই লাভ ইউ। মানুষ ওই ছোট বাচ্চাটার থেকে বেশি কোনটাকে ভালোবেসে ফেলছে, গাড়িটাকে। তুমি আমাকে একটু আগে দেখালে স্যার, মায়ের থেকে বেশি ভালোবাসা আমি মোবাইলটা হয়ে যাচ্ছে। মুখে বড় বড় কথা বলবে তো, স্যার আমার মাই আমার কাছে সেরা, সব সেরা। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম তোমাকে। মনন কার আছে, হৃদয় কার আছে, মোবাইলের আছে কি? অথচ তাকেই তুমি বেশি প্রাধান্য দিচ্ছ। এতে আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। এই জন্য একজন ছাত্র আমেরিকাতে স্যারকে গুলি করে মেরে দিতে পারে, একটি পুত্র সন্তান তার মা বাবাকে মেরে মাটির তলায় পুঁতিয়ে দিতে পারে, শুধু মোবাইল কিনবে বলে সে টাকা দেয়নি বলে। মনে রাখবে, তুমি দেখছো পার্টিকুলার সেই ছেলেটিকে, আর যারা আধুনিক এই বৈশিষ্ট্যগুলো যারা নিয়েছে তারা দেখছে যে যান্ত্রিক সভ্যতা আমাদেরকে শেষ করে দিচ্ছে। তোমাদের কাছে, প্রত্যেকের কাছে এই পয়েন্টটি তোমার কাছে পরিষ্কার। আমি প্রতিটা পয়েন্ট তোমাকে এইভাবে ব্যাখ্যা করব এবং তোমাকে জিজ্ঞেস করব তুমি বুঝতে পেরেছো কিনা। তোমার কাছে পরিষ্কার এই পয়েন্টটি? 2 নম্বর পয়েন্ট, বর্তমান জীবনে মানুষের এক বিশেষ ধরনের ক্লান্তি ও নৈরাশ্যবোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা, সাংঘাতিক বৈশিষ্ট্য। বর্তমান জীবনে যে আমরা রয়েছি, আমাদের একটা ক্লান্তি, নৈরাশ্য চলে আসছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে। ভালো লাগছে না, ভালো লাগছে না। তুমি নিজেই দেখো তোমার ভালো লাগছে না। ভবিষ্যৎ সম্পর্কে দেখো উৎকণ্ঠা। এই করোনা পরিস্থিতিতেও এই পয়েন্টটা অত্যন্ত জোরালো, যে এইটা তোমাকে আমাকে হালকা করে বুঝিয়ে দিলে হয়ে যাবে, যেটা আগে আমাকে অনেক গভীরে বোঝাতে হতো। ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা, কালকে কি হবে আমরা জানি না, সেইটা একদম এই মুহূর্তে তুমি বুঝতে পারছো, যেটা আমরা আগে
এইভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারতাম না। এখন সবাই বুঝতে পারছে ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা। একজন যে ব্যবসাদার, যে দোকান খুলে আছে, সে জানে না কালকে আবার লকডাউন হবে কিনা। একজন বাসের ড্রাইভার বাস চালাচ্ছে, সে জানে না যে কালকে আমার বাসটা চলবে কিনা। একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করছে, সে জানে না যে কালকে আমার আদৌ পরীক্ষা হবে না, আমি যে আমার ইয়ার লস হবে না কি হবে, সে জানে না। ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা চারিদিক থেকে। সেটা বললাম করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি। সাধারণ ক্ষেত্রে তো ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে এখন, কিন্তু করোনা পরিস্থিতিতে তোমারও যে টাইপের উৎকণ্ঠা, আমারও সেই টাইপের উৎকণ্ঠা, সেই করোনাকে নিয়ে। আর চলে আসছে তার জন্য ক্লান্তি এবং নৈরাশ্যবোধ। একটা ক্লান্তি চলে আসছে মাইন্ডের মধ্যে, স্পিড নষ্ট হয়ে যাচ্ছে, তোমার পজিটিভনেস কি আস্তে আস্তে স্লথ হয়ে যাচ্ছে। এটা এই বর্তমান যুগ পরিবেশের জন্য। এই জিনিসটা আগের দিনে মানুষের ছিল না। আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি দিনের পর দিন। সেটা এই আধুনিক এই পরিবেশের জন্য। 2 নম্বর পয়েন্ট তোমার কাছে ক্লিয়ার? তোমার কাছে 2 নম্বর পয়েন্ট পরিষ্কার? যদি না হয় তুমি পরিষ্কারভাবে জানাবে যে আমার পরিষ্কার নয়। 3 নম্বর পয়েন্ট, জীবন সম্পর্কে অনিশ্চয়তার ফলে আত্মবিরোধ এবং এক ছিন্নমূল বা অনিকেত মনোভাব। জীবন সম্পর্কে অনিশ্চয়তা 2 নম্বর পয়েন্টটি বলা হয়েছে। দেখো, জীবন সম্পর্কে একটা নৈরাশ্যবোধ, ভবিষ্যৎ উৎকণ্ঠা, জীবন অনিশ্চয়তা, সেই একই কথা। কিন্তু আরেকটি পয়েন্ট এখানে বলা হচ্ছে যে আত্মবিরোধ। যখন অনেক পুরনো যুগ ছিল, সেই যুগে দেখবে আমাদের ঘোষপাড়ার সঙ্গে পালপাড়ার মারপিট লেগে গেল। হ্যাঁ, মারপিট লেগে গেল, তোকে মেরে ফুরিয়ে দেবো, তোকে একদম মেরে দেবো, সে মারপিট লেগেই গেল। তারপরে কোনো রকমে ছাড়ানো হলো। আবার ঘোষপাড়া কেউ মরে গেল, তো সবাই একসঙ্গে আবার হয়ে গেল। অদ্ভুত একটা ব্যাপার ছিল। মানুষের ঝামেলা ছিল, কিন্তু খুব বাহ্যিক ঝামেলা ছিল। এখন মানুষের সবচেয়ে বড় ঝামেলা কোথায় জানো? তোমার সঙ্গে তোমার। এই যুগের মানুষের সবচেয়ে ঝামেলা হচ্ছে বাইরের লোকের সঙ্গে নয়, তার নিজের সঙ্গে নিজের ঝামেলা, আত্মবিরোধ, ভিতরে ভিতরে ঝামেলা। এই ভিতরে ভিতরে ঝামেলার জন্য তোমার বাড়িতে কোনো অশান্তি নেই, বাড়িতে একদম কারোর সঙ্গে কোনো ঝামেলাই নেই, তবুও দেখবে বাড়ির লোকগুলোর মধ্যে দেখবে ঠিকমতো যেন মনের সঙ্গে মনের তারটা ঠিকমতো যোগ নেই। এই জন্যই একটি যুবক ছেলে, এখানে যে যুবকগুলি এখানে রয়েছে, আমি তাদেরকে প্রশ্ন করব একদম ডাইরেক্ট, যে তোর বাড়িতে বেশিক্ষণ ভালো লাগে না ক্লাবে বেশিক্ষণ ভালো লাগে? খুব গুরুত্বপূর্ণ আমার প্রশ্ন। কিন্তু এই যে বাড়িতে বেশিক্ষণ ভালো লাগে না ক্লাবে বেশিক্ষণ ভালো লাগে? বাড়িতে বেশিক্ষণ ভালো লাগে না ওই যে রাস্তার ধারে সেই ক্যালভার্টে সেই বন্ধু থেকে বসে মনে হচ্ছে ওইখানেই কাটায়? বাড়িতে আমার যেতে ভালো লাগছে না। ছিন্নমূল। তুমি দেখো, মূল কেন্দ্র থেকে সরে যাচ্ছে তোমার মাইন্ডটা মূল কেন্দ্রে থাকছে না। কেন? তুমি ফ্যামিলির লোকের সঙ্গে থাকতে পারছো না। এইখানে তুমি ছিন্নমূল হয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে যে এই ঘরে থাকার থেকে ওই মাঠে গিয়ে বসে থাকা ভালো। তোমার মনে হচ্ছে ঘরে ভাত খাওয়ার থেকে মদের দোকানে মদ কিনে নেওয়া ভালো। তার মানে তুমি ছিন্নমূল হয়ে যাচ্ছ। তুমি মূল কেন্দ্র থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছ? তুমি বিচ্যুত হয়ে যাচ্ছ। দেখো, রুটলেস হয়ে যাচ্ছ। আমাদের আজকালকার ফ্যামিলির মিনিমাম বলিনি, ম্যাক্সিমাম ফ্যামিলির যারা গার্জিয়ান, যারা ফ্যামিলিটাকে চালাচ্ছে, তারা দৈনিক সন্ধ্যাবেলা রাত্রেবেলা মদ খেয়ে চলে আসে। কেন? রুটলেস, মূল কেন্দ্র থেকে সরে যাচ্ছে। সে যেন মদেই যেন কি পাচ্ছে, সেই মাদকতার মধ্যে তার ওই যে আত্মবিরোধ, সেগুলোকে ভুলে থাকার চেষ্টা করছে। রুটলেস হয়ে যাচ্ছি আমরা, মূল কেন্দ্র থেকে আমরা কি হচ্ছে সরে যাচ্ছি। এটা আমাদের বাইরে কারোর সঙ্গে ঝামেলা নেই, বাইরে কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, কিন্তু বিরাট সমস্যা। এবং যেটা বাহ্যিকভাবে চোখে দেখা যাবে না। তুমি
আধুনিক যুগের মানুষদের, এদের তুমি বাইরের বৈশিষ্ট্য একরকম দেখতে পাবে, মনে হবে এই লোকটি দারুণ সুন্দর আছে, খুব ভালো আছে, এবং ওই লোকটি প্রচণ্ড বাজে আছে। তার আত্মবিরোধ চলছে। যেটি পোশাক, ভালো পোশাক পরে, ভালো স্যুটবুট পরে যেটিকে ঢেকে রাখা হয়েছে, আত্মবিরোধ চোখে দেখা যায় না। একমাত্র তুমিই সেটা অনুভব করতে পারবে, এবং তার জন্য তুমি রুটলেস হয়ে যাচ্ছ। আমাকে কিছু মেয়ে বলছে যে এই একটি ব্যাচের, একদম সরাসরি বলছে, কোনো রকম কোনো ইয়ে নেই তাদের, বলছে যে এইখানেই ভালো লাগে, বাড়ি যেতে ভালো লাগে না, একদম ডাইরেক্ট কথা, রুটলেস হয়ে যাচ্ছে। আমার এই বাড়িটা তার তো বাড়ি নয়, এটা তার মেন রুট থেকে অনেক বাইরে, কিন্তু বলছে এখানেই ভালো লাগছে। তোমার এই ক্যালভার্টটা, ওটা কিন্তু মেন রুট নয়, ওটা কিন্তু মেন রুট থেকে অনেক বাইরে, সার্কেলের অনেক বাইরে। তোমার কিন্তু ক্লাবটা মেন রুট নয়, তোমার রুট হচ্ছে তোমার বাবা মা, তোমার ফ্যামিলি, তোমার ঘর বাড়ি, বাড়ির উঠোন, এইগুলো তোমার রুট। তুমি রুটলেস হয়ে যাচ্ছ। তুমি মদ খেয়ে মাঠে তুমি গড়াগড়ি দিচ্ছ, অথচ রাত 9টায় তোমার ভাত খাওয়ার কথা, রাত 9টায় তুমি মাঠে মদ খেয়ে পড়ে আছো, রুটলেস হয়ে যাচ্ছ। এই যে আমাদের জীবনের অনিশ্চয়তার জন্যই হচ্ছে এগুলো। একটা প্রচণ্ড শিক্ষিত ছেলে, সে যখন চাকরি পাচ্ছে না, তখন ভাত খেতে খেতে রুটলেস হয়ে সে মদ ধরছে। ভালো করে খেয়াল করবে আমি কি বলতে চাইলাম। একটি প্রচণ্ড শিক্ষিত ছেলে, যখন সে তার উপযুক্ত, তার মনের মতো কাজ যখন সে পেল না, সে কর্মক্ষেত্র পেল না, তখন সে রাত 9টায় ভাত খাওয়ার পরিবর্তে সে ওই বাইরে একটা ফাঁকা মাঠে বসে সে গাঁজা খাচ্ছে। জীবনে অনিশ্চয়তার জন্য কি হয়ে যাচ্ছে, তার রুটলেস ব্যাপারটা চলে আসছে, এবং আত্মবিরোধ, খুব ঝামেলা হচ্ছে নিজের সঙ্গে। টোটো চালাচ্ছে একটি ছেলে, অথচ MA BEd করা। বলো, জীবনে অনিশ্চয়তা এবং আত্মবিরোধ এবং রুটলেস। ওই ছেলেটি যখন গাঁজা খাবে তখন আমরা গাঁজা খাওয়াটাই দেখি, কিন্তু তার যে কতখানি যন্ত্রণা সেটা তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো বাহ্যিক জিনিসটা দেখছি, তার ভিতরে আত্মবিরোধ। তোমার কাছে 3 নম্বর পয়েন্ট তোমার কাছে পরিষ্কার হয়েছে? একটু জানাও। 3 নম্বর পয়েন্ট পরিষ্কার হয়েছে? প্রত্যেকটা পয়েন্ট নিজে বুঝবে, আমার কাছে বুঝবে। যদি তুমি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবে। 4 নম্বর পয়েন্ট, দেশ বিদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে গ্রহণ করা। দেশ বিদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে গ্রহণ করা। আধুনিক কালের কবিতা দেশ এবং বিদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে গ্রহণ করবে। আধুনিক কালের কবিতার আগের কবিতা বিদেশের ঐতিহ্যকে নিত না, শুধু আমার দেশে সাংস্কৃতিক ঐতিহ্য। মানে তুমি বলো কি বটে? দেখো, দুর্গাপুজো সংস্কৃতি, মেলা সংস্কৃতি, আমাদের কোন একটা উৎসব অনুষ্ঠান সংস্কৃতি, আমাদের ব্রাহ্মণ ঘরের বিয়ে সংস্কৃতি, মাঝিদের ঘরে বিয়ে সংস্কৃতি, এক এক টাইপ আছে দেখবে। মুসলিম ঘরের বিয়ে সংস্কৃতি। এগুলো আধুনিক কালের কবিতার আগে শুধু আমাদের দেশীয় সংস্কৃতি নিয়েই পড়ে থাকতো। দেখো, নৃত্য, আমাদের ওড়িশি নৃত্য, আমাদের কত্থক নৃত্য, আমাদের সংস্কৃতি। গান, সে আমাদের সেই বৈষ্ণব, সেই কেন্দ্রিক গান বা শাক্ত গান, আমাদের সংস্কৃতি। কিন্তু আধুনিক কালের কবিতা নিচ্ছে দেশের শুধু নয়, দেশ তো আগে থেকেই ছিল, দেশ এবং বিদেশে। তুমি লক্ষ্য করবে, দেখবে আমাদের দেশে দেখবে আফ্রিকান গানও মনে রাখবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। আফ্রিকান গান, গায়ক আফ্রিকার, গান আফ্রিকার, আর আমরা সবাই এই গান শুনেছি। মনে রাখবে বিদেশের সংস্কৃতি ঢুকলো গান। তুমি বলবে স্যার আফ্রিকার গান শুনেছি আমরা। হ্যাঁ, শুনেছি, সবাই শুনেছে। আমি তো দারুণ শুনতাম। রিগমাটিকা আফ্রিকান গান, এই গান তোমরা শুনেছ। বিদেশের সংস্কৃতি ঢুকছে। আমাদের হিন্দু ঘরের মানুষরা মারা গেলে তাদেরকে শ্মশানে পোড়ানো হয়, এটা সংস্কৃতি আমাদের, আমাদের কালচার।
মুসলিম বাড়ির তাদের কেউ মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়, আর মিশরে কেউ মারা গেলে তাদেরকে সেই পিরামিড করে তার নিচে তাদেরকে বিভিন্ন খাবার দ্রব্য দিয়ে সুগন্ধি দিয়ে তাদেরকে রাখা হয়। আমার আধুনিক বাংলা কবিতাতে মিশরীয় সংস্কৃতি আসবে? আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতির মধ্যে জড়িয়ে আছে, দেখবে তুমি যে বিভিন্ন নৃত্য। আমরা এখন দেখবে যে সমস্ত নাচ দিই, যে সমস্ত নাচ নাচি, দেশীয় নাচ তো কমই নাচি আমরা। একটি নাচের নাম বলছি, ব্রেক ড্যান্স। এই ব্রেক ড্যান্স হিন্দি ফিল্মে যিনি ডিস্কো ড্যান্সারের এই ফিল্মের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে আসছিলেন, তার নাম ছিল মিঠুন চক্রবর্তী প্রথম। আর এখন সেই ড্যান্স ব্যাপকভাবে দেন ঋত্বিক রোশন, হাইফাই ড্যান্স দেন। বা আমাদের জ্যাকি শ্রফের ছেলে যে টাইগার, সে ওই ইংরেজি বা পাশ্চাত্যের ওই ব্রেক ড্যান্সকেই তারা কি করছে, তারা স্টেজের মধ্যে দিয়ে তারা মাত করে দিচ্ছে। আমরা ওড়িশি নৃত্যও দেখছি, কত্থক নৃত্যও দেখছি, আমরা সেই সঙ্গে ব্রেক ড্যান্সও আমরা দেখছি, এবং বেশি দেখছি ব্রেক ড্যান্স। তাহলে দেশ বিদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে গ্রহণ করছি আমরা। দেশ বিদেশের সাংস্কৃতিক ঐতিহ্য একদম এর প্রত্যক্ষ তুমি দৈনিক তুমি সেটা দেখতে পাবে। তুমি সিনেমা দেখছো, দেখো ইংরেজি সিনেমাও দেখছো, তুমি আমেরিকার সিনেমা দেখছো। তোমরা জানো টাইটানিক বলে একটা ফিল্ম, সেই ফিল্ম কিন্তু বাংলায় নয়, সেই ফিল্ম কিন্তু বিভিন্ন ভাষায় সেই ফিল্ম হয়েছিল এবং 7টি অস্কার পেয়েছিল। সেই ফিল্ম কিন্তু আমরা যারা এদেশীয়, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা ইংরেজি বুঝিই না, তারা হলে গিয়ে ব্যাপক ভিড় করেছি। ভাষাটা ইংরেজি, তার সত্ত্বেও আমি দেখতে যাচ্ছি। গ্রহণ করিনি, ওটা তো সংস্কৃতি। তোমার কাছে পয়েন্টটি পরিষ্কার। আধুনিক কবিতা অনেক কি হয়ে গেল, খোলামেলা হয়ে গেল। আধুনিক কবিতার বিস্তারটা আন্তর্জাতিক হয়ে গেল। আমি বলেছি আধুনিক কবিতা দেশের কথা বলবে, আন্তর্জাতিক ক্ষেত্রে কথা বলবে। তাহলে সংস্কৃতির ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্ষেত্র পেয়ে গেলাম। আধুনিক কবিতায় কুয়োর ব্যাং হয়ে থাকবে না, আধুনিক কালের কবিতা এক জায়গায় আবদ্ধ হয়ে থাকবে না, সে নিজেকে মেলে ধরবে। ওকে, 5 নম্বর পয়েন্ট, ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের প্রভাবের ফলে মানুষের অবদমিত মনের যৌনতাকে প্রাধান্য। ফ্রয়েডীয় মনোবিজ্ঞান, তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিই। তোমরা দেখবে যে তুমি যত শিক্ষিতই হও না কেন, তুমি যত লেখাপড়া জানাই হও না কেন, তুমি কতখানি চরিত্রবান চরিত্রহীন হবে না সেটা তোমার ভিতরে যৌনতা জাগবে না। যৌনতাকে একটা ক্যারেক্টার ধরো, তুমি যৌনতা ধরে নাও, সে একটা ক্যারেক্টার, সে একটা জীবন্ত ক্যারেক্টারের মতো। সে যদি জেগে যায় তাহলে তোমার সভ্যতা ভব্যতা 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দেবে। আর সে যদি ঘুমিয়ে থাকে তাহলে তুমি ভদ্র। সে যদি প্রয়োজন বিশেষে জাগে এবং তুমি যেভাবে তাকে কন্ট্রোল করবে সেইভাবে জাগে, তখন তুমি ভদ্র। আর সে যদি ব্যাগড়া করে দেয়, সে যদি বলে আমার যখন মন যাবে জাগবো, তখন তুমি অভদ্র হয়ে গেলে, যত শিক্ষিত হও, অসভ্য হয়ে গেলে, নোংরা হয়ে গেলে। তাহলে আমরা কতখানি সুসভ্য, আমরা কতখানি ভদ্র, এটা নির্ভর করছে আমার উপর না আমার ভিতরে যৌনতা যদি একটা ক্যারেক্টার হয়, সে কতখানি শান্ত রয়েছে তার উপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেকে বলি না, তোমরা দেখবে অনেকে বলো, খবরদার বলো না, এই পয়েন্টটা ভালো করে বুঝে নাও। আমি তো জীবনে কাউকে বলি না, কাউকে বলো না যে আমি চরিত্রবতী। লক্ষ্য করবে আমাকে, দেখবে সব সময় বলি আমি চরিত্রহীন। আমার ক্যারেক্টার জাদা ক্যারেক্টার, বাজে ক্যারেক্টার, এটা আগে ভাগে বলে রাখি। কারণ আমি জানি যে আমার উপর আমার জীবন চলছে না। আমি অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, অত্যন্ত রুচিশীল ব্যক্তি,
সব কিছু ধূলিসাৎ করে দেবে অন্য একটা ক্যারেক্টার, যেটা আমি নই। সে হচ্ছে যৌনতা। সে যদি একবার জেগে যায়, বললাম ক্ষেত্রের বাইরে গিয়ে, হিমাংশু বিয়ে করেছে, হিমাংশুর ফুলশয্যা হবে, হিমাংশু রুমে ঢুকলো, স্ত্রীর সঙ্গে হিমাংশুর যখন সম্পর্ক হলো, সেখানে হিমাংশুর যৌনতা উঠলো, জাগলো, এটা হচ্ছে উপযুক্ত ক্ষেত্রে জেগেছে, একটা রুমের মধ্যে জেগেছে, এবং সে হচ্ছে ওর সার্টিফাইড স্ত্রী। কিন্তু হিমাংশু অষ্টমঙ্গলায় বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেল, হিমাংশুর শালিকে দেখে ওই জিনিসটা জেগে গেল। হিমাংশু মার এক ঘা ভুঁইয়ে পড়বে না। হিমাংশুকে যখন মারলো, তখন হিমাংশু দেখলো যে এটা আমি কি করলাম, এটা আমার ঠিক হলো না। হিমাংশুর কিছু করার ছিল না। যৌনতা নিজে যখন ক্যারেক্টার হয়ে যায়, তখন তোমার ওই তুমি কার জামাই বাবু, আর তুমি কোন বাড়ির জামাই, আর তুমি কোন এলাকার সভ্য মানুষ, কিচ্ছু দেখে না, তোমাকে ধূলিসাৎ করে দেবে। সেই জন্য যৌনতাকে একটা ক্যারেক্টার ধরবে। আর আজ থেকে বলা শুরু করো যে আমি চরিত্রবান বটি, হ্যাঁ স্যার আমি বটি, তবে আজ 2 তারিখ, এই 8টা 16 পর্যন্ত আমি চরিত্রবান। এই 8টা 20 পর যে আমি কি হব, কাকে দেখে দৌড়াবো, কাকে দেখে যৌনতা আমার উঠে যাবে, নিয়ে আমার পতন হবে, জানি না। মনে রাখবে, আমাদেরকে কন্ট্রোল করছে আমাদের ভিতরে যৌনতা, আর আমরা শিক্ষা সভ্যতা দিয়ে সেই যৌনতাকে কি করি, তাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমাদের লাইফকে যে কোনো সময় বানচাল করে দিতে হয় যৌনতা, আর আমরা শিক্ষা সভ্যতা ভব্যতা যৌনতাকে অনেক সময় কি করা যায়, ওকে সেই ঠাকুরকে পুজো করলে যেমন তাকে অনেকটা সন্তুষ্ট করা যায়, আমাদের শিক্ষা সভ্যতাগুলো হচ্ছে সেই যৌনতাকে সন্তুষ্ট করা। কিন্তু ও যদি বলে যত পুজো করবি কর, আমি কিন্তু ওই শালির দিকে দৌড়াবই, তখন হিমাংশু হয়ে গেল চরিত্রহীন। তখন হিমাংশু বুঝতে পারলো না যে আমি কেন চরিত্রহীন হলাম। এরকম ভুরি ভুরি উদাহরণ সাহিত্যে আছে, তা নয়, তোমার পাড়াতেও আছে। দেখবে অত্যন্ত রুচিশীল ব্যক্তি, অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, জীবনে হঠাৎ দেখবে বাড়িতে কাজ করতে এসছে, সেই কাজের মেয়েকে সে ধরতে যাচ্ছে। বাড়িতে স্ত্রী নেই, কাজের মেয়েকে ধরতে যাচ্ছে। সে কাজের মেয়ে সেই চিৎকার করে পাড়ার লোককে জাগিয়ে, পাড়ার লোক তো অবাক, এই লোকটা কিরকম জানতাম। আমি তো আধুনিক কবিতার বৈশিষ্ট্য আমার ভালোভাবে পড়া আছে, ফ্রয়েডীয় মনোবিজ্ঞান তত্ত্ব। যৌনতাকার কেনা গোলাম নয়। ওই লোকটা সভ্য বটে, ভব্য বটে, ওই মুহূর্তে সব চাপা দিয়ে যৌনতার লাইফ বানচাল করে দিল। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে, তাহলে তোর বুঝতে, একটা উপমা দিয়ে বোঝায়। দেখবে উনুনে দেখবে দুধ গরম হয়, দুধ কড়াইয়ে দেখবে দুধ গরম হয়, দেখবে ভালো করে লক্ষ্য করবে, ওই নিচেতে দেখবে আগুন যে দেওয়া হচ্ছে, সে আগুন তুমি যদি একটা নর্মাল আগুন দাও, দেখবে দুধটা দেখবে ফুটবে, সর পড়ে যাবে, তুমি কিন্তু ওপর থেকে বুঝতে পারবে না। দেখবে ভালো করে, দুধ কিন্তু ভিতরে ফুটছে, তুমি বাইরে থেকে দেখবে একদম পুরো সর পড়ে আছে, কিচ্ছু দেখতে পাবে না। আর নিচে আগুনটা বেশি দিয়ে দাও, দেখো ওই ওপরে সরের প্রলোভটাকে জাস্ট ফাটিয়ে দিয়ে ভিতরে এই দুধটা টকবক করে ফুটতে আরম্ভ করবে। এটাকে বুঝে নাও তুমি, যে তোমার যৌনতা ওই আগুনটা যখন বেড়ে যাবে না যেখানে সেখানে, তখন ওই ওপরে তোমার এই ভদ্রতার, সভ্যতার, শিক্ষিতের ওই যে স্বরের প্রলেপটা যে কোনো মুহূর্তে ফাটিয়ে দেবে। ওটাকে শিক্ষা দিয়েও আর কন্ট্রোল করা যাবে না, ওটা সভ্যতা দিয়ে কন্ট্রোল করা যাবে না। আঁচ যদি বেড়ে যায়, হিমাংশু সে তার শালিকে দেখলো, তখন নিচে আঁচ কি হয়ে গেছে, বেড়ে গেছে। হিমাংশুর কার জামাই, শ্বশুরবাড়ি কি সম্মান, কার স্বামী, সমস্ত স্বরের প্রলেপ ফাটিয়ে দিয়ে হিমাংশু শালিকে ধরতে গেল, ব্যাস পতন হল।
তাহলে ফ্রয়েডীয় মনোবিজ্ঞান তত্ত্ব। এবার বলবে স্যার ফ্রয়েডীয় ব্যাপারটা কি? ফ্রয়েড হচ্ছে অস্ট্রিয়ার একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। ফ্রয়েড উনি একদিন বাড়ি ফিরছিলেন, তখন উনি বাড়ি ফির থেকে জানলা দিয়ে হঠাৎ দেখতে পান যে ওনার বাবা ওনার বোনকে রেপ করছে। ওনার নিজের বাবা, ফ্রয়েডের বাবা ফ্রয়েডের বোনকে রেপ করছে। ফ্রয়েডের মাথাটাই ঘুরে গেল। দেখো, তুমি আমি আমরা হলে একটা ইঁট কুড়িয়ে নিয়ে গিয়ে বাবার মাথায় মারব? ফ্রয়েড তো তিনি বিরাট বড় দার্শনিক। ফ্রয়েড ভাবতে শুরু করলেন পাগলের মতো, এটা কেন হলো? একজন বাবা হয়ে মেয়েকে রেপ করছে, এটা কেন হলো? এটা কেন হলো? পাগলের মতো হয়ে গেলেন। তিনি জীবনের গভীরে ঢুকে অনুসন্ধান করতে আরম্ভ করলেন যে আমার বাবা আমার বোনকে রেপ করেছে, এটা নয়। তিনি জীবনের গভীরে ঢুকে অনুধাবন করছেন যে একজন পিতা সন্তানকে, একজন পিতা তার মেয়েকে রেপ করছে, এটা কেন হয়, কোন জায়গা থেকে হয়? মানে জীবনের অনেক গভীরে ঢুকছেন, ওই ব্যক্তিটাই নয়, জীবনের গভীরে ঢুকছেন। তিনি শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ালেন, বেশ্যালয়ে ঘুরে বেড়ালেন, আবিষ্কার করলেন যে যৌনতা আমাদের নিয়ন্ত্রক। যৌনতা একটা ক্যারেক্টার। এই যৌনতা আমাদের ছোটবেলা থেকে থাকে। একটি ছোট্ট ছেলে তার মায়ের প্রতি বেশি আকৃষ্ট হয়, সেটা ইডিপাস কমপ্লেক্স। তার মধ্যে সেই যৌনতার জন্যই বিপরীত লিঙ্গের প্রতি টান। একটি মেয়ে তার বাবার প্রতি আকৃষ্ট হয়, আমি অত্যন্ত ভদ্রতার জায়গা থেকে বলছি, অজান্তেই, কিন্তু অবদমিত মনের যৌনতার জন্যই। কিন্তু সজ্ঞান মনে তুমি ধরতে পারবে না, সজ্ঞান মনে কিচ্ছু ধরতে পারবে না। একটি মেয়ের বাবার প্রতি টান বেশি যায়, একটি ছেলের মায়ের প্রতি টান বেশি যায়। সেখানে তুমি আপার লেভেলে কোনো কিচ্ছু দেখতে পাবে না, ইনারে অবদমিত যৌনতার জন্যই ঘটনাটা ঘটে। ফ্রয়েড এগুলি দেখালেন। এবং এটা শিশুর মধ্যেও যৌনতা আছে। শিশুর মধ্যে যৌনতা তার পায়ুতে আছে। তারপরে আরেকটা নির্দিষ্ট 5 বছর বয়স পর তার যৌনতা চলে আসছে তার ঠোঁটের মধ্যে। মাতৃস্তন্য যখন পান করছে তখন তার ঠোঁটের মধ্যে সেই যৌনতা চলে আসছে পায়ু থেকে। তারপর যৌবন বয়সে তার যৌনতা চলে যাচ্ছে তার যৌনাঙ্গে। মনে রাখবে, যৌনতা বা যৌবন, এইভাবে সেক্স তার স্থান পরিবর্তন করে। একটা ছোট্ট শিশুর মধ্যেও সেক্স আছে, একটি ওই কিশোরের মধ্যেও সেক্স আছে, আর যুবকের মধ্যে সেক্স তোমরা তো দেখতেই পাচ্ছ। ফ্রয়েড তার যে মনোবিজ্ঞান, এই যে বয়সের স্তর বা স্তর তিনি হিসেব করে দেখিয়ে দিলেন। এর জন্য ফ্রয়েডের তার মনোবিজ্ঞান সম্মত গ্রন্থ পড়লে তোমরা দারুণ ডিটেলস তোমরা দেখতে পাবে যে আমাদের জীবনের অঙ্গ কিন্তু যৌনতা। যৌনতাকে বাদ দিয়ে কিন্তু জীবন নয়। তুমি ধ্যান করে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো। অনেকে সাকসেস হয়, বলে আমি সাকসেস হলাম, আদৌ না। যৌনতা ওখানে আছে ঘুমিয়ে, তাই সাকসেস হয়েছে। ওখানে ওই ব্যক্তির ক্যালি নেই, ওই ব্যক্তি জাস্ট সে চেষ্টা করে যাচ্ছে। সফল সে হবে কিনা জানি না। একজন ঋষি, সে ধ্যান করছে, সাকসেস। তোর মধ্যে দেখেছো আমার ক্যারেক্টার, দেখছো ক্যারেক্টার নয়, উনি ধ্যান করেছেন, যৌনতা ঘুমিয়ে আছে। যৌনতা সে নিজে কন্ট্রোল হয়ে আছে। আর যৌনতা যে বলে খেপে গেলাম, কিচ্ছু করার নেই। দেখো খেপে গেছে বড় বড় মুনি ঋষি। বিশ্বমিত্র ধ্যান করছিল, কত বড় ঋষি, লক্ষ্য করো। মেনকা যখন তার সামনে ড্যান্স দিল, কি হলো? কন্ট্রোল তো করছিল, ধ্যান করে কন্ট্রোল করছিল না। যৌনতা বলছে আমি কন্ট্রোল থাকবো না। যৌনতা যদি বলে আমি কন্ট্রোলে থাকবো না, তখন হিমাংশু যেমন শালির দিকে দৌড়াচ্ছে, তখন ওই সেরকম ওই বিশ্বমিত্র মুনি সে কিন্তু মেনকার দিকে দৌড়াচ্ছে, একই। অর্থাৎ যৌনতা সেখানে বলছে আমি তোমার কন্ট্রোলে থাকবো না। বাঘকে খাঁচাই পুড়ে রেখেছো তুমি, খাবার দিচ্ছ তুমি। এখন বাঘ যদি সে বলছে আমি খাঁচা ভেঙে বেরোবই,
তখন সেই বাঘের ক্ষমতা যদি বেশি হয়ে যায়, তুমি যত মজবুত খাঁচায় দাও না কেন, বাঘকে তো খাঁচা ভেঙে বেরিয়ে যাবেই। আর বাঘ খাঁচা ভেঙে বেরিয়ে গেলেই যত রাজ্যের অঘটন ঘটিয়ে দেবে। তোমার যৌনতা ঠিক সেরকম। সেই জন্যে আজ থেকে বলবে যে তুমি যে ভদ্র সেটা তোমার ওপর নয়, যৌনতা ঘুমিয়ে আছে বলে। যৌনতা যেখানে সেখানে জেগে যায় না বলে। তোমার যৌনতা সে একবার যদি বেগড়া দিয়ে দেয়, তা তোমার ক্যারেক্টারে ওই যে ঘ্যাম নিয়ে বসাচ্ছ না, ওই ক্যারেক্টার সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। এটা ভালো করে বুঝে নাও ফ্রয়েডীয় মনোবিজ্ঞান অনুযায়ী। যৌনতা ক্যারেক্টার। সে ভদ্র আছে তাই তুমি ভদ্র। সে অভদ্র হলে তোমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি ধুলে লুটিয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, খুব ভদ্রলোক। তার স্ত্রীর নাম হিলারি ক্লিন্টন, খুব ভদ্র মহিলা। স্বামী স্ত্রী যথেষ্ট ভালো। বিল ক্লিন্টনের কোনো চরিত্রে দোষ নেই। একদিন কি হয়েছে, তার সেক্রেটারি, সে একা অফিসে এসছে, আর বিল ক্লিন্টন ছিল। খুব ভদ্রলোক, প্রচণ্ড শিক্ষিত লোক। কিন্তু সেই মুহূর্তে যৌনতা বলছে তুই যত ভদ্র হয়ে হ, তুই আমেরিকার প্রেসিডেন্ট হবে আর যা হবি হ, আমি জাগবো। এখন জেগে গেল। সেক্রেটারির উপর গিয়ে সে আক্রমণ করলো, সেক্রেটারিকে জোর করে রেপ করলো। সেই সেক্রেটারি কোর্টে গিয়ে কেস করলো। সেই কেসে প্রমাণ সহ সেক্রেটারি প্রমাণ দিয়েছে, প্রমাণ সহ। সেখানে বিল ক্লিন্টনের মুখে চুনকালি মাখা গেল। আমি কিন্তু অন্য জিনিস দেখছি। বিল ক্লিন্টন কিন্তু ভদ্রলোক, বিল ক্লিন্টন বাজে লোক নয়। ওর কি হয়েছে, হঠাৎ যৌনতা বলছে আমি খেপে গেছি। বাঘ বলছে খাঁচা ভেঙেই বেরবো আমি। তুই যত মজবুত খাঁচা করবি কর। আমেরিকার প্রেসিডেন্ট এত ভদ্র, এত চরিত্রবান হয়ে হঠাৎ চরিত্রহীন হয়ে গেল। ওটা চরিত্রহীন নয়। সারা জীবন ও নিজেকে প্রশ্ন করবে এটা হলো কেন, আমি তো এরকম ছিলাম না। বঙ্কিমের কৃষ্ণকান্ত উইল উপন্যাসে গোবিন্দলাল ভাববে এটা হলো কেন, আমি তো এরকম ছিলাম না। বঙ্কিমের বিষবৃক্ষ উপন্যাসে নগেন্দ্রনাথ ভাববে এটা হলো কেন, আমি তো এরকম ছিলাম না। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে আমাদের যে মহেন্দ্র, সে হঠাৎ বিনোদিনীর দিকে ধেয়ে যাচ্ছে, এটা হলো কেন, আমি তো এরকম ছিলাম না। ভাই তোমার যৌনতা খেপে গেছে, তখন ওকে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালেও ও শুনবে না, ও খেপেই যাবে। একদম ফ্রয়েডীয় মনোবিজ্ঞান অনুযায়ী তুমি বুঝতে পারলে কিনা জানাও আমাকে, যে তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা। তোমার কাছে পরিষ্কার হয়েছে? আজ থেকে আর বলো না অহংকারের সঙ্গে। এই পয়েন্টটি আমার অত্যন্ত ভালো লাগে। আমি এই জন্য আমার মুখ দিয়ে জীবনে কখনো শুনতে পাবে না যে নির্বাণ স্যার একজন চরিত্রবান লোক। মাথা খারাপ, পাগল হয়েছে তুমি। 6 নম্বর পয়েন্ট, ফ্রেজার প্রমুখ নৃতাত্ত্বিক ও প্ল্যাঙ্ক, বোর, আইনস্টাইন প্রমুখ আধুনিক পদার্থবিজ্ঞানের প্রভাব। মানে সোজা কথায় আধুনিককালের কবিতা বিজ্ঞানকে মানবে, বৈজ্ঞানিক যুক্তিকে মানবে, যেটা তোমাদেরকে বারবার আমি বোঝানোর চেষ্টা করছি যে তুমি আধুনিক। এইটাই মোবাইলে ওই আঙুল টিপে টিপে ফেসবুক, ওটা আধুনিক নয়, ওটা আধুনিক নয়, ওটাকে আধুনিক বলে না, ওটাকে বেল্লাপনা বলে। আধুনিক বিজ্ঞানকে তুমি সম্মান দাও তো, আধুনিক বিজ্ঞানকে যুক্তিতে তুমি গ্রহণ করছো তো, আধুনিককালের কবিতা পড়বে এবং তুমি সেই কবিতার পাঠক। তুমি নিজেকে চেঞ্জ করো। মনে হবে আধুনিককালের কবিতা তোমাকে অনেক কিছু দেবে যদি তুমি নিতে পারো। তোমার বাড়িতে সেই মান্ধাত্তা আমলে সে প্রথাগত ঠাকুমাকে ছাড়ো, যিনি প্রথাগত, যে ঠাকুমা নিজেকে আপডেট করে আধুনিক করতে পেরেছেন, তাকে আমি সেলাম জানাই, তাকে আমি নমন জানাই যে সেই ঠাকুমা নিজেকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। যে আমার বয়স হয়েছে 3 দিন উপোস দেব না, সেই ঠাকুমা প্রচণ্ড যুক্তিবাদী।
আধুনিক বিজ্ঞানকে প্রাধান্য দাও, কারণ বহু সাধনা করে তারা বিজ্ঞানী হয়েছে, আর তুমি প্রাধান্য দিচ্ছ বামুন ঠাকুরকে। এবার বলো তো আমি কোন দিকে যাই? মাথায় টিকি ধরে একটি বামুন, বা মসজিদে ওই যেখানে গিয়ে সেই নমাজ পড়ে সেই মৌলবী, এদেরকে তুমি প্রাধান্য দিচ্ছ আইনস্টাইনের থেকে। তাহলে তোমার সঙ্গে একটা গাধার, তোমার সঙ্গে একটা ভেড়ার, তার পার্থক্য কোথায় হলো? খুব যুক্তি সহকারে কথাটা বললাম, এবং মনে রাখবে যে এই কথার একটা সামাজিক দিক রয়েছে। যত তোমার এগুলো আসবে তত দেখবে, তত তোমার মাইন্ড ফ্রেশ হবে। তোমার মাইন্ড, মনে রাখবে, এই মৌলবী এবং এই টিকিধারী ব্রাহ্মণ, এই দুজন তোমার মাইন্ডকে নষ্ট করে। আমার সামনে কোনো মৌলবীকে নিয়ে এসো, তুমি নিয়ে এসো, আসবে না। দেখো, কারণ আমরা পড়াশোনা করি। আমার সামনে কোনো বামুনকে নিয়ে এসো, গুরুদেবকে নিয়ে এসো, আসবে না। দেখো, শুধু ওরা কাদের কাছে যাবে? যারা অন্ধ ধার্মিক, যাদের মধ্যে শিক্ষা দীক্ষা কম আছে, এবং শিক্ষা নিয়েও যারা ধর্মে অন্ধত্ব রেখেছে, তাদের কাছে তারা যাবে। আমাদের মতো লোকের কাছে আসবে না। ওই জন্য আমার কাছে কোনো ধর্মগুরু আসে না। বিজ্ঞানীকে প্রাধান্য দাও। আজকে করোনার ভ্যাকসিন তোমার এই মৌলবী, আজকে করোনার ভ্যাকসিন তোমার এই টিকিধারী বামুন, আর তোমার এই আল্লাহ, আর তোমার ওই ভগবান এর করেনি। দৌড়াচ্ছে একটা ভ্যাকসিনের জন্য, রাত 12টা থেকে লাইন দিয়ে পরের দিন 10টার সময় ভ্যাকসিন পাচ্ছে, এবং অনেকে পাচ্ছে না। একটু ভাববে যে ভ্যাকসিনটা কে আবিষ্কার করেছে, রেসপেক্ট বোধ একটু দাও। টুক করে ভ্যাকসিনটা নিয়ে চলে এলে, নিয়ে কালীতলায় গিয়ে খঞ্জনি বাজিয়ে বাজিয়ে, মাগো তুমি ছিলে বলে ভ্যাকসিনটা পেলাম, এ ঠিক নয়, এ ঠিক নয়। নিজের চরিত্রটাকে নষ্ট করে দিচ্ছ তুমি। মাগো তুমি ছিলে বলে ভ্যাকসিনটা পেলাম আমি, নাকি বিজ্ঞানী সে কঠোর পরিশ্রম করে 2 বছর ধরে, 1.5 বছর ধরে টানা তারা পড়ে আছে ওই করোনার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। তারা নিরন্তর তারা চেষ্টা করে তারা সফল হয়েছেন। রেসপেক্ট বোধ থাকবে না তোমার বিজ্ঞানের প্রতি? তুমি ফ্যাসিলিটি নিচ্ছ বিজ্ঞানের কাছে, আর তুমি মন প্রাণ ঢেলে দিচ্ছ ধর্মের কাছে। এটা কেমন দ্বিচারিতা? রাজ্যের ফ্যাসিলিটি নিচ্ছ তুমি কার কাছে? বিজ্ঞানের কাছে। আর নিজে মন প্রাণ ঢেলে দিচ্ছ কার কাছে? মন্দিরে বা মসজিদে কি? অদ্ভুত ক্যারেক্টার তোমার। যদি কারো থেকে থাকে, যদি বলো স্যার আমি উন্নত হব কি করে, তাহলে আমি বলবো যে মন্দির মসজিদ ছাড়ো, তোমাকে উঠতে দেবে না। মন্দির মসজিদ যাও, বেড়াতে যাও, অসুবিধা নেই। ফ্রেজার, ইনি বিখ্যাত একজন নৃতাত্ত্বিক। প্ল্যাঙ্ক, বোর, আইনস্টাইন, এরা বিখ্যাত পদার্থ বিজ্ঞানী। আরও বিজ্ঞানী নাম বলা যেতে পারে, জগদীশচন্দ্র বসু বলো, বা আমার প্রফুল্লচন্দ্র রায় বলো। এরা প্রত্যেকেই আজকে করোনা ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছে তাদের নাম বলো। এরা প্রত্যেকেই আমাদের জীবনে মহৎ অবদান রেখেছেন, রাখছেন। আজকে প্রেজেন্ট অবস্থায় বিজ্ঞানীর অবদান। তুমি তো অতীতের বিজ্ঞানীদেরকে তাদের দেখোনি। অতীতের বিজ্ঞানীদের তাদের আবিষ্কারগুলো, তুমি সেগুলো আজকে সেই ফলগুলো ভোগ করছো। কিন্তু আজকে তুমি দেখতে পাচ্ছ যে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড যারা এনেছে বাজারে, যারা আবিষ্কার করলো, তারা কোনো মা কালী নয়, তারা কোনো মা দুর্গা নয়, তারা তোমার কোনো আল্লাহ নয় ওই মসজিদের। তারা মানুষ, আমাদের মতো রক্ত মাংসের মানুষ। একদিন তারা মারা যাবেন। তাহলে কে দেবতা আমার কাছে? বিজ্ঞান প্রাধান্য পাচ্ছে আধুনিক কবিতার কাছে। যত বিজ্ঞান প্রাধান্য পাবে আধুনিক কালের কবিতার কাছে, দেবতা ছোট হতে হতে শেষ হয়ে যাবে। কারণ তার কোনো মূল্যই থাকবে না যুক্তির দিক দিয়ে। তোমার কাছে পরিষ্কার? বিজ্ঞানের জায়গা তোমার কাছে পরিষ্কার? নেক্সট, মার্ক্সীয় দর্শনের, বিশেষত সাম্যবাদী চিন্তাধারার প্রভাবে নতুন সমাজ সৃষ্টির আশা। মার্ক্সীয় দর্শন 1848 সালে কার্ল মার্কস এবং এঙ্গেলস একটি বই বের করেছিলেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই দুজন মিলে, কার্ল মার্কস এবং এঙ্গেলস
এই দু বন্ধু মিলে তারা বই বের করলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে। আর রাশিয়ায় গণজাগরণ ঘটল 1917 সালে, রুশ বিপ্লব। দেখবে ইতিহাস যারা পড়েছে তারা জানো ভালো করে। সেই বিপ্লবের মূল কথা কি না, শ্রমজীবী কৃষিজীবী যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে উপযুক্ত সম্মান, তাদের পরিশ্রমের মূল্য দিতে হবে। একদম সঠিক কথা। আমাদের দেশে তার প্রভাব এসে পড়ল, সেই মার্ক্সবাদী চেতনা। আজকে যদি মমতা ব্যানার্জি সরকার বলে যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি মেটাও, তা সেটা মার্ক্সবাদী চেতনা। মার্ক্সবাদ হচ্ছে একটা ভাবধারা, সেটা কোনো পার্টি নয়। সেটাকে কমিউনিস্ট পার্টি গ্রহণ করেছিল। মার্ক্সের একটা চিন্তাধারা, সেখানে বললাম কমিউনিস্ট ম্যানিফেস্টো। সেই চিন্তাধারাটাকে রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি তারা গ্রহণ করেছিল। আর আমার যদি তৃণমূল পার্টি গ্রহণ করে, বিজেপি পার্টি গ্রহণ করে, সেই মার্ক্সবাদী চিন্তাভাবনা আসছে। তাহলে মার্ক্সবাদীর মেন চিন্তা ভাবনাটা কি না, আমরা সবাই সমান, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই সমান। যে সে মুঠেগিরি করছে, যে মজুর সে তার কাজ করছে, যে চাষি মাঠে চাষ করছে, যে পাইলট এরোপ্লেন চালাচ্ছে, যে টোটোওয়ালা টোটো চালাচ্ছে, সবাই নিজে নিজের রাজ্যে রাজা। কেন অন্যকে অসম্মান করবে? কেন অন্যকে শোষণ করবে? কেন অন্যকে ছোট করবে তুমি? এই সম্মান নিয়ে মানুষ এসছে পৃথিবীতে, তাকে তার ক্ষেত্রে তাকে সেই সম্মানটা আমাদের দিতে হবে। যখন পায়ে করে লাথ মারবো তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেটা হচ্ছে মার্ক্সীয় গণচেতনা। এই মার্ক্সীয় গণচেতনা এখন ব্যাপকভাবে চলে এসছে। এখন দেখবে, তুমি ভালো করে দেখবে যে তোমার এলাকাতে বা অন্য এলাকায় দেখবে যে দারুণভাবে এসছে। অবশ্যই অনেকটাই আমি বলবো যে এর প্রভাব পড়েছে। যে মাঠে কাজ করে সে জমিদারকে এখন বিরাট সেলাম ঠুকবে এরকম নয়। এটা আগে হতো, পায়ে গিয়ে হুজুর বলে লুটিয়ে পড়তো। ই আবার কি? কারণ ওই হুজুর পায়ে না লুটিয়ে পড়লে তার ওই বেতন কেটে নেওয়া, তার জায়গা জমি দখল করে নেওয়া, এই ব্যাপারগুলো ছিল। ব্যাপকভাবে শোষণ ছিল। সেই শোষণ থেকে আমাদের অনেক মুক্তি ঘটেছে। দেখবে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, দেখবে শ্রমিক সংগঠন দেখতে পাবে, কারখানায় মালিক যদি শোষণ করে, শ্রমিকরা দেবে একজোট হয়ে ধর্মঘট ডাকে। কোথা থেকে এসছে? সেই মার্ক্সবাদী চেতনা থেকে এসছে। কমিউনিস্ট পার্টি যে ভাবধারা নিয়েছিল, কেমন, বা অন্য পার্টি যে ভাবধারা নিচ্ছে, তারা কিন্তু ওই শ্রমজীবীরা যে ইউনিয়ন করছে যে আমাদের দাবি মেটাতে হবে, আমাদের দাবি মেটাতে হবে, কোথা থেকে এসছে? সেই মার্ক্সীয় চেতনা। পুরোপুরি মার খাবো না, এটা আধুনিক কালের কবিতে আসবে। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। আমি কাস্তে নিয়েই রাজা, আমি তোমার বন্দুক থাকতে পারে, ওই বন্দুক যদি আমার দিকে তোলো তুমি, আমি কিন্তু কাস্তে নিয়ে গিয়ে তোমার গলায় লাগাবোই। মনে রাখবে, আমি কমতি নেই। আমি কাস্তে নিয়ে আমি মাঠের রাজা, তুমি বন্দুক নিয়ে তোমার কারখানায় রাজা থাকতে পারো, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় রাজা আছি। তোমার পায়ে আমি লুটিয়ে পড়বো না। মার্ক্সীয় দর্শন পরিষ্কার তোমার কাছে। 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট পরিষ্কার। নেক্সট, মননধর্মিতার আকর্ষণে জীবনের গভীরে প্রাণের ছোঁয়া এবং এক বিশেষ ধরনের প্রকৃতি চেতনা। এই পয়েন্টটা তোমার বোঝা একটু অসুবিধা হতে পারে। মননধর্মিতা আমাদের মানসিক যে চাওয়া, সেই আকর্ষণে জীবনের গভীরে প্রাণের ছোঁয়া, জীবনের গভীরে প্রাণের ছোঁয়া, গভীরে প্রাণের ছোঁয়া এবং এক বিশেষ ধরনের প্রকৃতি চেতনা। রবীন্দ্রনাথের শেষের কবিতা অমিত লাবণকে ভালোবাসে, একটা বিশেষ ধরনের প্রাণের ছোঁয়া আধুনিক কালে চলে এসছে। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, একটা প্রাণ, একটা যেন অন্য অনুভূতি। আবার বিশেষ ধরনের প্রকৃতি চেতনা। বিশেষ ধরনের কেন না, প্রকৃতি আর আলাদা করে প্রকৃতি নয়, প্রকৃতি ক্যারেক্টার হয়ে যাচ্ছে। আমরা কালকে একটি কবিতা পড়াচ্ছিলাম যে যেটা ঘাসের সঙ্গে কবি বলছে যে তোমাকে আমি চুমো খাবো, তোমার শরীরে আমার শরীর লেপ্টে যাক।
মানে ঘাসকে প্রেমিকা ভাবছে, মানে প্রকৃতি প্রকৃতি নয়, শুধু প্রকৃতি ক্যারেক্টার হয়ে চলে আসছে। আধুনিক কালে কবিতা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রকৃতি আর তোমার মধ্যে গ্যাপ নেই, প্রকৃতিও তোমার সঙ্গে ক্যারেক্টার হয়ে যাচ্ছে, প্রকৃতিও জীবন্ত হয়ে যাচ্ছে তোমার কাছে। আমাদের প্রকৃতি এবং আমরা আলাদা ছিলাম, প্রকৃতিকে জাস্ট দেখে আমরা চলে আসতাম। এখন প্রকৃতি তোমার সঙ্গে প্রেম করছে, প্রকৃতি তোমাকে আঁচলে জড়িয়ে নিচ্ছে, অর্থাৎ মায়ের স্নেহ দিচ্ছে, তখন প্রকৃতির সঙ্গে তোমার নিবিড়তা বেড়ে যাচ্ছে। আর ওই যে বললাম যে মননধর্মিত আকর্ষণে জীবনের গভীরে প্রাণের ছোঁয়া, গভীরে প্রাণের ছোঁয়া, একটা অন্য ধরনের যেন প্রেম বোধ যাদের আসছে আমাদের, সেই অন্য ধরনের মনের চাওয়া, সেটা যেন আমাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, সবার ক্ষেত্রে না হোক। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। শাশ্বতী কবিতায় সুধীন দত্ত তিনি লিখছেন যে সেই যাকে আমি ভালোবেসেছিলাম তাকে আমি আজকে ধান জমিতে দেখতে পাই। মানে বিদেশিনী একটি মেয়েকে ভালোবেসেছিল, তার চুলগুলো ওই পাকা ধানের মতো ছিল, পাকা ধানকে দেখে তাকে মনে পড়ছে। একটা বিশেষ ধরনের একটা মননধর্মিতা, কেমন? আবার বিশেষ ধরনের প্রকৃতি চেতনা। প্রকৃতি চেতনা কিন্তু বাহ্যিক নয়, প্রকৃতি চেতনার ক্ষেত্রে মনে রাখবে প্রকৃতি অনেকটা কি হয়ে গেল, আমার সঙ্গে লেপ্টে গেল, প্রকৃতি ক্যারেক্টার হয়ে গেল, প্রকৃতি আমার সঙ্গে অঙ্গাঙ্গভাবে যুক্ত হয়ে গেল। দেখো আমার প্রেমিকার নাম বনলতা, কি নাম দেখো, বনলতা। আবার সে বনের লতাই নয়, সে সেন, তাহলে নাম তার বনলতা সেন, কিন্তু বনলতা নাম দেখো, বনলতা। বনের লতার সঙ্গে নায়িকার দেখো কি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। শুধু প্রকৃতি বাহ্যিক নয়, মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। তোমার কাছে পরিষ্কার হলো পয়েন্টটি? এই পয়েন্টটি পরিষ্কার হলো? নেক্সট, বিবিধ প্রতিষ্ঠিত মূল্যবোধে, বিবিধ প্রতিষ্ঠিত মূল্যবোধে, প্রতিষ্ঠিত মূল্যবোধে প্রথাগত যে মূল্যবোধগুলো চলছিল এতদিন, প্রেম, সুন্দর, কল্যাণ, ধর্ম, এগুলো সংশয় চলে এসছে। প্রেম, সুন্দর, কল্যাণ, ধর্ম, প্রেমের সংশয় এসছে। তুমি বলে প্রেমের সংশয়, কেউ কাউকে বিশ্বাসই করে না। তুমি তো প্রেম করো বা তোমার তো ইচ্ছা আছে, দেখবে তোমার বিশ্বাসই নেই। প্রেমের সবচেয়ে বড় কি জানো? বিশ্বাস। দেখবে এই যুগের ছেলেমেয়েরা কেউ কাউকে বিশ্বাসই করে না। যার সঙ্গে প্রেম হলো সঙ্গে সঙ্গে ভাবতে শুরু হলো অন্য কারোর সঙ্গে নেই তো, প্রেমে বিশ্বাসই নেই। তাহলে প্রেমে একটা সংশয় এসছে। ভালো করে দেখো, সুন্দর, সুন্দর, সুন্দরের সংশয় চলে এসছে। তুমি বলো সুন্দরে কি করে সংশয় হলো? সুন্দর, যা কিছু সুন্দর, সুন্দরের সংশয়। সুন্দর, একজন সুন্দর দেখতে, সংশয়, ক্যারেক্টারটা সুন্দর বটে তো। একজন সুন্দর দেখতে, ক্যারেক্টারটি সুন্দর বটে তো। মিষ্টি দোকানে সুন্দর মিষ্টি সাজানো, মিষ্টিগুলো খেতে ঠিক বটে তো, আবার পচা আছে। সুন্দর নিয়ে সংশয় এসছে, সুন্দর নিয়ে সংশয়। একটি মেয়ে দেখতে গেলে তুমি মেয়েটি দেখতে সুন্দর, নিশ্চিন্ত নও, চরিত্রটা ভালো বটে তো। সুন্দর দেখছো, সুন্দর নিয়ে থাকছো, কিন্তু সংশয় থাকছে, তোমার সংশয় থাকছে। আমি তোমাদেরকে বলেছিলাম বোধহয়, আসানসোলে একটি জামা কিনেছিলাম আমি, সুন্দর জামা, কম দাম নিয়েছিল কিন্তু সুন্দর দেখতে ছিল। এমন ঠকানো ঠকিয়েছিল আমাকে। পরে আমি যেখানেই প্যাকেটে জামা কিনতে যাই, প্রথম কথাকে খুলে দেখব, আমি সুন্দর দেখে আমি মোহিত হয়ে যাচ্ছি না। সংশয় পরিবেশ তৈরি করে দিচ্ছে। তুমি একটি সুন্দরী মেয়ে দেখে প্রেম করতে গেছিলে, প্রেম করার পর জানলে ওই সুন্দরী মেয়েটির 4টি ছেলের সঙ্গে প্রেম আছে। এরপরে আর যত সুন্দরী মেয়ে দেখবে কি আসবে তোমার? সংশয়। সুন্দর নিয়ে সংশয়। কল্যাণ, কল্যাণ একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের কারো আমি প্রণাম নিই না, লক্ষ্য করবে, কল্যাণ হোক, কল্যাণ হোক। যে বলছে এটা কি বলা কি মানে হয়? ও বলার জন্য কল্যাণ হবে? হবে? কল্যাণ হোক, তোমার করোনা সেরে যাক, কল্যাণ হোক।
এই হাতে যেন জ্যোতি বসন আছে, দেখবে গুরুদেবরা দেখবেন এরকম করে কল্যাণ হোক, মানে ওর আশীর্বাদ যেন হাতে পুরো স্যাটারডে সেটিং করা আছে। ওই যে কল্যাণ কল্যাণ কল্যাণ, সংশয় সংশয় সংশয়, কল্যাণ হয় না। ঠিক আছে, কল্যাণ বললি কল্যাণ হয় না। ধর্ম, বাবারে ধর্ম নিয়ে তো সংশয়, তো এ তো কতবার বলা হয়ে গেল তোমাকে, যে ধর্মে কোথায় আমি নিশ্চিন্ত হতে পারছি। আমার সবচেয়ে বলেছি একদম টাটকা উদাহরণ হচ্ছে, যেখানে ধর্ম যেখানে করোনা তাড়াতে পারে না, তার আবার ওই বেশি বাহাদুরি সাজে না। সোজা করে হিট করো। যে ধর্ম করোনা সরাতে পারে না, যে ধর্ম করোনা তাড়াতে পারে না, তার ওই দাদাগিরি সাজে না। তাকে থাকতে বলো, দরজাটা বন্ধ করে, উৎসব আসবে, উৎসব করব, ওকে। এবং সেটাই হচ্ছে আস্তে আস্তে। দেখো পার্সেন্টেজ কমে যাচ্ছে। ধর্ম নিয়ে সংশয় না এলে দুর্গাপুর মার্কনিতে ভিড় বেশি হয়, আর তোমার কালীতলায় ভিড় কেন কম হয়? তোমার সেটা প্রতিষ্ঠিত 500 বছরের কালীতলা, 500 বছরের দুর্গা ঠাকুর। আর দুর্গাপুর মার্কনিতে, দুর্গাপুর নবারুণে, দুর্গাপুর অগ্রণীতে, সেখানে যে ঠাকুর আসে সেখানে এত ভিড়, এত ভিড়। অথচ ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর কুকুরে ওইখানে ঠাকুর, যেখানে ঠাকুর আসে ওই জায়গায় কুকুর পায়খানা করে। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে গাড়ি নিয়ে দাঁড় করিয়ে গাড়ি নিয়ে দেখেছি কুকুরে পায়খানা করছে যেখানে ঠাকুরটা আসে। ধর্ম নিয়ে সংশয়। ওই জন্য বারোয়ারি পুজোতে, ওই জন্য বিভিন্ন সেই প্যান্ডেলে কাজ হয়, সেখানে দেখবে সেই ঠাকুরতলায় ভিড় বেড়ে যাচ্ছে। কি উৎসব বললাম না একটু আগে? ধর্মকে যখন তুমি এন্টারটেনমেন্টের ক্ষেত্র নেবে, তখন ধর্মকে আমি এক বিন্দু বলবো গোলমাল নেই। ঠিক আছে, ওকে, ভালো, তো খুব ভালোই লাগে আমাদের। আর ধর্মকে যখন তুমি একেবারে ধারণ করে বসে থাকবে, তখন তুমি গেলে, তোমাকে আর কিছু করতে হবে না। দেখো 4টি কথা বললাম, প্রেম, সুন্দর, কল্যাণ, ধর্ম। তোমার কাছে পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে তোমার কাছে? নেক্সট, দেহজ কামনা বাসনার অনুভূতিকে প্রকাশ করা এবং প্রেমের শরীর রূপকে প্রত্যক্ষ করা। দেহজ কামনা বাসনা, তুমি দেখবে আজকাল দেখবে বেশিরভাগ জনের মধ্যে, খুব কম জনের মধ্যে সেই মননধর্মিতা আছে, আমি তোমাকে ভালোবাসি অন্তর দিয়ে, সেটা আছে। কিন্তু দেহজ কামনা বাসনা বেশি হয়ে যাচ্ছে। তুমি দেখবে একটি ছেলে একটি মেয়েকে, বা একটি মেয়ে একটি ছেলেকে মন দিয়ে চেনার পরিবর্তে দেখবে দেহ দিয়ে বেশি চেনার চেষ্টা করে। দেখবে ভালো করে। ওই জন্য দেখবে আমাদের দেহটাকে বেশি করে দেখবে ফুটিয়ে তোলার চেষ্টা আমাদের, যে আমার দেহটা দেখো তুমি। একবারে পরিষ্কার করে জানিয়ে দিলাম, রাস্তা দিয়ে একটি মেয়ে বেরিচ্ছে, সে দেখবে তার শরীরের হিল্লোল দিয়ে, তার ড্রেসের স্বল্পতা দিয়ে সে রাস্তার ধারে যুবককে বোঝাতে চাইছে, তুমি আমার দেহর প্রতি আকৃষ্ট হও, তুমি মন নয়। অর্থাৎ আমরা মনকে বাদ দিয়ে আমরা যেন দেহ সর্বস্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লক্ষ্য রাখবে যে আমার একটা মেয়েকে ভালো লাগে, এইটা মেয়েটার মনকে নয়। তুমি আজ থেকে বলা শুরু করো, বডিটি ভালো লাগে। কারণ আমি জানি তুমি যাকে দেখে আকৃষ্ট হলে সেটি কোনো মেয়ের মন নয়, সেটি চামড়া, চুল, ঠোঁট, চোখ দিয়ে সেটিং করা একটি দেহ। তাকে পাওয়ার জন্য পাগল, সেইটাকে পাওয়ার জন্য পাগল। তুমি রক্ত মাংস মজ্জাকে পাওয়ার জন্য পাগল। অনেক ছেলে দেখবে কোনো কোনো মেয়েকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় না, তা তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি দেখে পাগল হচ্ছ, সে বলছে আমি মেয়েটাকে দেখে পাগল হচ্ছি। তুমি কি মেয়েটার মন দেখে পাগল হচ্ছ, না বডি দেখে? তার সেক্সি বডি দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ, তোমার আরো 5টা বন্ধু পাগল হয়ে যাচ্ছে। দেহজ কামনা বাসনা ব্যাপক বেড়ে গেছে। ওই জন্য দেখবে বডি দেখানোর প্রবণতা। সালমান খান প্রতিটা ফিল্মেই জামা বা গেঞ্জি কত যে ছিল কে জানে। আর সিনেমার নায়িকারা আর কত কত কম ড্রেস পরবে
আমি জানি না, লাস্টে কোন ড্রেসে গিয়ে দাঁড়াবে আমার জানা নেই। সেইগুলো দেখে দেখে তোমরা তোমরা মানে তোমাকে বলিনি, সেইগুলো দেখে দেখে তোমরা, সেগুলো দেখে দেখে আমরা রাস্তাঘাটে যখন বেরোচ্ছি তখন আমরাও সেই হিল্লোল দিয়ে অন্যকে টানার চেষ্টা করছি, আমাদের মনন দিয়ে নয়, সত্তা দিয়ে নয়। তাহলে দেহজ কামনা বাসনা বেড়ে যাচ্ছে, আমাদের মনন আস্তে আস্তে চলে যাচ্ছে। দেহজ কামনা বাসনার অনুভূতিকে প্রকাশ করা এবং প্রেমের শরীর রূপকে প্রত্যক্ষ করা, একদম শরীর রূপ। একটা উদাহরণ দিয়ে বোঝায়, হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি, আর শহরের ফুটপাতে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক। একটি যুবতী মেয়ে রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন কটি যুবক ছেলে সেই মেয়েটির সঙ্গে পরিচয় করে তার ব্যবহার জানার চেষ্টা করে, এইটি করে না তার বুকের দিকে তাকায়, তার বক্ষ দেশের দিকে তাকানোটা তার বেশি তৃপ্তি, না তার সঙ্গে ব্যবহারের মধ্য দিয়ে তার মননকে জানার চেষ্টাই বেশি? এই প্রশ্নটা আমি ডাইরেক্ট করলাম তোমাকে। শরীরই হিল্ল। তোমার কাছে এই পয়েন্ট পরিষ্কার? ভগবান 11 নম্বর, সেই একই ঝামেলা। এই পয়েন্ট আমাকে বেশি বোঝাতে হবে না, তোমাকে বারে বারে বুঝিয়ে দিয়েছি। ভগবান ও প্রথাগত নীতি ধর্ম অবিশ্বাস কেন আসবে না আমার? আমি আধুনিক, মুখে বড় বড় বাতেলা নয়। আধুনিক কালের যুগের বৈশিষ্ট্য আমাকে বলছে আধুনিক, আমাকে হতে হবে। ভগবান ও প্রথাগত নীতিধর্ম অবিশ্বাস, এই পয়েন্ট এবছরের সবচেয়ে বেশি বলবো যে যুক্তি সহকারে তোমাকে বোঝানো যাবে। করোনা করোনা করোনা, ওই ভগবান বলে কিছু নেই। ভগবানরা স্বর্গে থাকে, তোমাদেরকে বারবার বলি, ওদের করোনা হবে না, ওদের জ্বর হবে না, ওদের ম্যালেরিয়া হবে না। আর ওদেরকে আমি পুজো দেব, ওদেরকে আমি নৈবেদ্য সাজিয়ে ওদেরকে আমি আবাহন করব, ওদেরকে আমি ভালো ভালো ওই ফলমূল কিনে দেব ভগবানকে। আর ভগবানরা আরামে এসে থাকবেন, ওনাদের করোনা হবে না, আর রাজ্যের করোনা আমাদের হবে এবং ওনারা সারাবেন না। তাহলে আমি ওনার পুজো করব কেন? নির্মাণ স্যারের কাছে টিউশনি পড়তে গেলে নির্মাণ স্যার পড়াবেন না, নির্মাণ স্যার একটি চেয়ারে বসে থাকবেন, এবং নির্মাণ স্যারের কাছে পড়াশোনা করতে গেলে সবাই ফেল করবে। তা নির্মাণ স্যারের কাছে কেন যাবো আমি? যুক্তিতে এসো। নির্মাণ স্যারের খুব নামডাক, খুব নামডাক, খুব নামডাক। ওনার কাছে গেলে উনি চেয়ারে বসে থাকেন গ্যাঁট হয়ে, এবং আমরা ওনাকে মাসে মাসে বেতন দিই। উনি কোনো বিষয়ে পড়েন না, নোটস দেন না, এবং আমরা সবাই ফেল করি। বাহ, নির্মাণ স্যারের কাছে কেন যাবো আমি? ওনার কি নামডাক নামডাক আমার দেখার দরকার নেই। আমি কি পেলাম ওনার কাছে গিয়ে? আমি কি পেলাম ওনার কাছে গিয়ে? আমার ঠাকুমা বলছে, হ্যাঁ রে ঈশ্বর আছে রে, ঈশ্বর আমাকে দেখেছিল। ঠাকুমা চুপ করো। আজকে পুরো আমার সমাজের ক্ষেত্রে ফেলিওর, ফ্লপ, সুপার ফ্লপ কে বটে? ভগবান। তোমাকে বললাম তো, একটা কাজ করবে। আমাদের মান করে একটা কালী ঠাকুর আছে, ঠিক আছে, বড় কালী নাকি নাম, নাকি মেজ কালী নাকি। একটা কাজ করবে, ওই মন্দির যখন কেউ থাকবে না, একদিন যাবে, গিয়ে না ওই ঠাকুরের না ওই জিভটাকে না ওই তুমি না একটা কাস্তে দিয়ে কেটে নিয়ে চলে আসবে। দেখবে মা কালী বলবে যে আমার জিভ কাটলেও আমি নাই, আর আমার জিভে সোনার দিয়ে জুড়ে দিলেও আমি নাই, আর আমার সামনে 200 পাঁঠা বলি দিলেও আমি নাই, মানে আমি নাই। এইটা আমরা বুঝে গেছি। ভগবান ও প্রথাগত নীতি ধর্মে অবিশ্বাস আমি সাংঘাতিকভাবে মেনে চলি। এটা কেন মানবো? আমি কেন মানবো? এতে আমি তো খারাপ নেই। সমস্ত ভগবান এসে আমার সর্বনাশ করুক, পারবে না। সমস্ত 33 কোটি দেবতা আসুক, কিছু করতে পারবে না, যেন নাই। আমার দেবতা তো প্রকৃতি, ওরা নাই। যে নাই তাকে নিয়ে আমার কি অযৌক্তিক ছেলে খেলা না আমাদের। মনে রাখবে, ওই মা কালী কোনো দোষের নয়, দোষটা হচ্ছে তোমার আমার। আমরা নিজের ওই জায়গাটা তৈরি করে ফেলেছি।
প্রণাম করো একজন ডাক্তারকে গিয়ে, বলো হে ডাক্তার তুমি ভগবান। প্রণাম করো একজন বিজ্ঞানীকে, বলো বিজ্ঞানী তুমি ভগবান। এরাই তো আমাদের ঈশ্বর। ভগবান ও প্রথাগত নীতি ধর্মে অবিশ্বাস সাংঘাতিক। তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্রথাগত নীতি ধর্ম ভগবান অবিশ্বাস নিয়ে এসো। তোমাকে একটা উদাহরণ দেবো যে আমি, আমার একদম চাষিবাসী ফ্যামিলি, আমাদের বাড়িতে স্পেশাল করে ভগবানের ঘর ছিল। একদম তোমাকে আমি ছোটবেলা থেকে বলছি, আমার বাড়িতে স্পেশাল করে, ঠিক আছে, আমার তো এখানে বাড়ি নয়, আমার বাড়িতে স্পেশাল করে একদম ঠাকুর বাড়ি, ঠাকুর ঘর, বিশাল বাড়ি আমাদের। সেই বাড়ির আলাদা করে ঠাকুর ঘর। আমার দাদু সেই যুগের সেই দুতলা পাকা বাড়ি, বিশাল পাকা বাড়ি করে গেছিল, ঠাকুর ঘর, স্পেশাল ঠাকুর ঘর। সেই ঠাকুর ঘরে ঠাকুর আছে, শুধু ঠাকুর থাকবে সেই ঘর। এটা ছোটবেলা থেকে দেখে আসছি। তারপর একটা বয়স পর দেখলাম যে ঠাকুর ঘরে ঠাকুর আছে, আবার মাঠে যে সর্ষে ধান হয় সেগুলো দেখছি ঢুকিয়ে দিয়েছে। এটা আমি দেখছি, কিন্তু আমার চোখ সাংঘাতিক। ঠাকুর ঘরে ঠাকুরও আছে, আবার সর্ষে, চাল, ধান এগুলো রাখা রয়েছে। তারপরে একটা সময়ে সেই ঠাকুর ঘরে একটা সময়ে ওই বাড়িকে আবার একটা বিল্ডিং তুললাম, আমি একটা বাড়ি করলাম, মানে বাড়িটাকে আরো নতুন করে করলাম। দাদু যা করেছিল আবার সেটাকে বাড়ালাম। তখন দেখি কি ঠাকুর ঘরে ঠাকুর আর নাই। ঠাকুর নাই। ঠাকুর ওই যে নতুন যে বিল্ডিং তোলা হয়েছে তার যে একদম সেই ওপরে ছাদের ওপরে যে ছোট্ট একটা রুম থাকে, ঠাকুর সেই ঘরে চলে গেছে আমাদের বাড়িতে। বাড়িতে বললো যে ওই ঘরে ঠাকুর ভালো থাকবে, বেশ নিরিবিলি ঠাকুরের স্পেশাল, এখানে আওয়াজ হয়, ঠাকুরের ডিস্টার্ব হয়, সেই ঘরে ঠাকুর চলে গেছে। পরবর্তীকালে তাহলে ওই বাড়িটা আমি বানালাম, ওই বাড়ির চিলেকোঠায় সেখানে ঠাকুর চলে গেছে। পরবর্তীকালে ফ্ল্যাট কিনলাম দুর্গাপুরে, সেখানেও ঠাকুর রয়েছে। কিরকম রয়েছে? দেওয়ালের মধ্যে একটা ছোট্ট কুলঙ্গি, যে কেবল সেই কুলঙ্গির মধ্যে ঠাকুর আছে এবং একটি পর্দা দিয়ে ঢাকা আছে। সন্ধ্যেবেলায় সেই পর্দাটা সরানো হয়, টুক করে একটু পুজো দেখি আবার পর্দা লাগিয়ে দেওয়া হয়। আহারে, ঠাকুরের কি দুর্গতি! আমি ঠাকুরের এই করুণ অবস্থা দেখে আমার বড় করুণা হলো ঠাকুরকে দেখে। কারণ ফ্ল্যাটের স্কোয়ার ফিট অনেক দাম, ঠাকুরের জন্য আলাদা রুম ফ্ল্যাটওয়ালা নিতে যাবে না, ওই কুলঙ্গি রাখবে। তার মানে ওই কুলঙ্গিও আস্তে আস্তে কি হবে, ওটাও যাবে। আমাদের মানকরের বাড়ির মধ্যে দেখবে কোনো রকম ভাবে কোনো ঠাকুর নাই, তার মানে এন্ড করে দিলাম একদম। আমার লাইফে তোমাকে দেখিয়ে দিলাম, এটা একদম আমার ব্যক্তিগত লাইফ কথা বললাম তোমাকে, যে এইভাবে ঠাকুর কিন্তু স্পেশাল ঘর থেকে লাস্ট 2021 সালে তুমি এই ঘরের মধ্যে এসে তুমি দেখাতে পারবে না যে কোনো জায়গায় ঠাকুরকে রেখে তার পুজো হয়। সব জায়গায় দেখতে পাবে বই আছে, কারণ ঠাকুরের আলাদা করে একটা জায়গা করব, সেই জায়গা আমি দিতে পারছি না। ঠাকুর অনেক রিকোয়েস্ট করেছে আমাকে যে আমাকে একটু জায়গা দে, আমি পারছি না দিতে। আমার ঠাকুরের থেকে মূল্যবান আমার বইগুলো। তুমি একদম স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে দিলাম, ঠাকুর এইভাবে চলে যাবে, তোমার বাড়ি থেকে যাবে, তুমি চিন্তা করো না। তোমার ঠাকুমাটাকে মরতে দাও, ও বল হরি হরি বল হোক। দেখো ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন, ও যাবেই। লাস্ট পয়েন্ট, শেষ পয়েন্ট, রবীন্দ্র ঐতিহ্যের বিরুদ্ধে সচেতন বিদ্রোহ এবং নতুন সৃষ্টির পথ সন্ধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট।
রবীন্দ্রনাথ যে ভাবধারায় কবিতা লিখেছেন, এরা যদি সেই ভাবধারায় লেখেন তাহলে এনারা প্রতিষ্ঠা পাবেন না, কারণ রবীন্দ্রনাথের প্রভাব এতটাই বেশি। তাহলে নতুন কোনো পথ দেখতে হবে যে পথে রবীন্দ্রনাথ কবিতা লেখেননি। আবার বলছি কথাটা, রবীন্দ্রনাথ যে ভাবধারায় কবিতা লিখেছেন সেই ভাবধারায় কবিতা লিখতে গেলে এরা পেরেই উঠবে না। তাহলে রবীন্দ্রনাথকে বিট করে বেরোতে গেলে বা নিজেদেরকে প্রতিষ্ঠা পেতে গেলে অন্য বৈশিষ্ট্য আনতে হবে যেগুলো রবীন্দ্রনাথের মধ্যে ছিল না। তাই বলবো আমরা যে রবীন্দ্রনাথের ঐতিহ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, কারণ রবীন্দ্রনাথ এত প্রভাবশালী হয়েছেন। দেখো, তিনি তো কবি একজন, তাহলে তিনি তো কবিতা লিখছেন, তাহলে এদেরকে তো প্রতিষ্ঠা পেতে হবে। এনারা তো আধুনিক কালের কবি। তখন এনারা চেষ্টা করলেন যে উনি কোনগুলো নিয়ে কবিতা লেখেননি সেইগুলো নিয়ে লেখার চেষ্টা করলেন। উদাহরণ দিয়ে বোঝায়, রবীন্দ্রনাথ প্রজাপতি নিয়ে কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ পদ্মফুল নিয়ে কবিতা লিখেছেন, এনারা কবিতা লিখলেন কেঁচো নিয়ে, এনারা কবিতা লিখলেন ব্যাঙ নিয়ে। রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন সুন্দর হাত নিয়ে, নারীর খুব সুন্দর হাত একটি। এনারা কবিতা লিখলেন হাতের ওপর ফোঁড়া হয়েছে, সেই ফোঁড়ার পুঁজ বেরিচ্ছে, সেই পুঁজ নিয়ে। তুমি স্যার এইগুলো কেন এলো তাহলে? না, এগুলো তো শরীরের বিষয়, এগুলো তো আমাদের জীবনের অঙ্গ। এইগুলোকে রবীন্দ্রনাথ সেরকম প্রাধান্য দেননি, এনারা প্রাধান্য দিলেন। এইখানে একজনের অবদান বলবো, বোদলেয়ার দেখিয়েছিলেন সুন্দরের যেমন নিজস্ব বৈশিষ্ট্য আছে, যে অসুন্দর তারও নিজস্ব বৈশিষ্ট্য আছে। তোমার দেখার চোখ নেই, তাই রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে দারুণ সুন্দরী দেখতে, আর রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে সুন্দরী নয় দেখতে। যে সুন্দরী নয় সেও সুন্দর বটে, তোমার দেখার চোখ থাকলে বটে। তার ব্যবহারটি সুন্দর, তার স্বভাবটি সুন্দর, তাহলে সে কি সুন্দর নয়? ক্লাসের যে ছেলেগুলি পড়াশোনা করে মাস্টাররা তাদেরকে কি দেখেন? সুন্দর। আর যে ছেলেগুলি পড়াশোনা করে না সেই ছেলেগুলিকে মাস্টারমশাই কি দেখেন? অসুন্দর। কিন্তু মাস্টারমশাই যখন করোনা হলো তখন ওই মাস্টারমশাইকে নিয়ে গিয়ে সনাকা হসপিটালে ভর্তি করলো সেই পিছনে বেঞ্চের ছেলে। তখন মাস্টারমশাই দেখতে পেলেন ও সুন্দর। তাহলে সুন্দর, এই সুন্দরের ক্ষেত্রটা মনে রাখবে অসুন্দর থেকেও আসতে পারে। যাকে তুমি অসুন্দর দেখতে, সেও কিন্তু তারও সৌন্দর্য আছে। ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটারও সৌন্দর্য আছে, লেখাপড়ায় নয়, অন্য দিক থেকে আছে। যে ঘাস ফুলটাকে দেখছো সেই ঘাস ফুলের সৌন্দর্য পদ্ম ফুলের নয়, তবে ঘাস ফুলটার সৌন্দর্য ঘাস ফুলের মতোই। তোমার দেখার চোখটা চেঞ্জ করতে হবে। ঘাসের উপর যে শিশির বিন্দু আছে আর পুরীর সমুদ্রের যে হিল্লোল রয়েছে, দুটোই সুন্দর। তোমার দেখার চোখটাকে ঠিক রাখতে হবে। আমরা তাই বলবো যে গোবরে পোকা, সে গোবরে পোকা রবীন্দ্রনাথ যেটি ছেলেটা কবিতায় বলেছে, দেখবে স্বীকার করে নিয়েছেন তিনি। ওইটা আধুনিককালে কবিতা করেছেন যে আমি ব্যাঙের খাঁটি কথাটি, ব্যাঙের ট্র্যাজেডি, গোবরে পোকার ট্র্যাজেডি, তাদের জীবনের কথা আমি লিখতে পারিনি। তার মানে আমি বলেছিলাম আধুনিককালে কবিতা বোঝানোর সময় বোঝাবো আমি পারিনি। কারা পেরেছে? ওটা আধুনিক কালের কবিরা পেরেছেন। রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে আমি পারিনি। তাহলে এনারা পারলেন কেন? না, এনারা দেখলেন রবীন্দ্রনাথের যেটা লেখেননি সেইটা তো আমাদেরকে লিখতে হবে, তবেই তো আমরা সাকসেস হব। উনি যেটা লিখে দিয়েছেন সেইটা এনারা লিখতে গেলে পারবেন না। রবীন্দ্রনাথের এতটাই জ্যোতি। তাই রবীন্দ্র ঐতিহ্য থেকে বেরিয়ে এসে আমাদেরকে প্রতিষ্ঠা পেতে হবে। দেখো, তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার স্যার, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার একটা পড়ানোর টেকনিক আছে নিজস্ব। এইবার তোমাদের মধ্যে হিমাংশু ঠিক করলো যে আমিও পড়াবো, অনার্সের ছেলে আমি পড়াবো, মান করে পড়াবো। হিমাংশু পড়াতে গিয়ে হিমাংশু যদি সেই 10টা ছেলে হয়েছে হিমাংশুর, তা ও পড়া থেকে যদি ছেলেগুলোকে বলে যে হ্যাঁ রে আমি যে পড়াবো, তো আমার গুরুদেব তো নির্মাণ স্যার আমার গুরুদেব, তিনি যেভাবে পড়ান আমি সেইভাবেই পড়াবো। পড়ার দিনে হিমাংশু একটাও ছেলে পাবে না, কারণ যেহেতু আমি নিজে পড়াচ্ছি, পড়ার দিনে ছেলেগুলো সব আমার কাছেই চলে আসবে। তাহলে হিমাংশুকে এমন টেকনিক ফলো করতে হবে যেটা আমি ফলো করছি না। নতুন টেকনিক, নতুন ধরন, নতুন ভাবে তাকে পড়াতে হবে, তবেই হিমাংশুর মার্কেট হিমাংশুর মতো করে হবে। তাহলে হিমাংশুর কাছে ছেলে যাবে না। রবীন্দ্রনাথের পরে যে সমস্ত কবিরা কবিতা লিখছেন আধুনিক কালের কবিরা, তারা যদি রবীন্দ্রনাথের মতোই কবিতা লিখেন, তো তাদের কবিতা লোকে পড়তে যাবে কেন? সেখানে রবীন্দ্রনাথ তো বিরাট সাকসেস।
তাদেরকে লিখতে হবে রবীন্দ্রনাথ কোন ধরনের কবিতাগুলি লেখেননি, কোন ধরনের বিষয়কে নিয়ে কবিতা লেখেননি, সেইগুলি আমরা লিখব, তবে তো আমরা প্রতিষ্ঠা পাবো। তাই আধুনিককালের কবিতা 12 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবে কবিদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে কথা বলছে এখানে, যে আমাদেরকে প্রতিষ্ঠা পেতে হবে, আমরা তো কবি হব, তা আমাদের প্রতিষ্ঠা পেতে গেলে রাস্তা কি না, রবীন্দ্র থেকে বেরোবো, রবীন্দ্র ঐতিহ্য থেকে বেরোবো। নির্মল স্যারের নোটগুলোই তুমি লেখাবে, নির্মল স্যারের মতোই তুমি পড়াবে, এবং তুমি বলবে নির্মল স্যার আমার গুরুদেব, তা তোমার কাছে ছেলেগুলো কেন পড়তে যাবে, তা আমার কাছেই পড়তে আসবে। তোমাকে অন্য প্রসেস, অন্য টেকনিক, নতুন করে নোট বানাতে হবে, নতুন করে তোমাকে পড়ার টেকনিক, পড়ার প্রসেস তোমাকে নিয়ে যেতে হবে, তবেই তুমি জায়গা পাবে। এখানে আধুনিককালে কবিদের প্রতিষ্ঠার ব্যাপার, সম্পূর্ণভাবে প্রতিষ্ঠার ব্যাপার। সেই প্রতিষ্ঠা পেতে গেলে রবীন্দ্রনাথের ভাবধারা থেকে সরে আসতে হবে এবং নতুন সৃষ্টির সেই ক্ষেত্র তৈরি করতে হবে। দেখো লাস্ট পয়েন্ট তোমার কাছে ক্লিয়ার, তোমার কাছে পরিষ্কার। শেষ পয়েন্ট, পরের দিন আমরা আঙ্গিকগত বৈশিষ্ট্যের জায়গায় আসবো।